বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 14ই নভেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা উপলক্ষে যে প্রিলিমিনারি ব্যাচ, এই ব্যাচের দেওয়ানি কার্যবিধির আজকে সপ্তম ক্লাস এবং বেশ সময় নিয়ে আজকে ক্লাসটা হবে। সবার ধৈর্য ধারণ করে থাকতে হবে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে খরচ বা কস্ট। খরচ বা কস্ট এটা আলোচনা করতে 35 থেকে 35 খ 35 থেকে 35 খ। এখন প্রথমেই আমাদের জেনে রাখা দরকার যে খরচ আর জরিমানা এই দুইটার ভিতরে আসলে পার্থক্য কি। তার মধ্যে মনে রাখবেন, ক্ষতিপূরণ এবং খরচ মানে কস্ট অ্যান্ড কম্পেনসেশন দুইটাই একই নেচারের। একই নেচার মানে হলো খরচ এবং ক্ষতিপূরণ যে দিবে পাবে আর এক পক্ষ, যে দিবে পাবে আর এক পক্ষ। কিন্তু জরিমানা বা ফাইন যেই দেখ না কেন পাবে কে? রাষ্ট্র। যেই দেখ না কেন পাবে রাষ্ট্র। এখন প্রথমেই চলে আসি যে একটা দেওয়ানি মামলায় খরচের আদেশ কেন দেয় বা খরচ প্রদান করা কেন প্রয়োজন। দেওয়ানি মামলায় কোনো পক্ষ যখন পরাজিত হয় তখন পরাজিত পক্ষরে বলতে পারে যে তুমি যেহেতু মামলায় পরাজিত হয়েছো তো তুমি বাদীরে এত টাকা খরচ দিবা। বা কখনো কখনো কোনো আদেশ যদি কারো বিরুদ্ধে যায় তখনও বলতে পারে যে এত টাকা খরচ দিবা। কখনো কখনো কোনো দরখাস্ত করতে সে দেরি করে ফেলছে, বলতে পারে এত টাকা খরচ দিলে তোমার দরখাস্তটা একসেপ্ট করতে পারি। এই সকল পরিস্থিতিতে খরচ প্রদানের নির্দেশ দেয় এবং এই খরচকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। প্রথমে দেখেন 35 ধারায় বলেছে সাধারণ খরচ বা জেনারেল কস্ট। নিচে লেখেন প্রকৃত খরচ। সাধারণ খরচ বা জেনারেল কস্ট, এটার আরেকটা বাংলা কি? প্রকৃত খরচ। তো দেখেন 35 ধারায় এটা আলোচনা করেছে। 35 ধারায় আদালত প্রকৃত খরচের আদেশ দিতে পারে। খরচের পরিমাণ কত হতে পারে তা নির্ধারণ করা আদালতের জন্য গোল দিবেন বিবেচনামূলক। অর্থাৎ সাধারণ খরচের পরিমাণ কত এটা অ্যাকচুয়ালি নির্দিষ্ট নাই, এটা আদালত যেটা যৌক্তিক মনে করে সেটাই নির্ধারণ করতে পারে। কত ধারায়? 35 ধারায়। তারপরে দেখেন 35 কত বলেছে ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট। সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ আগে ছিল 20,000 টাকা, এখন করে দেন 50,000। সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ কত টাকা লিখবেন? 50,000। আগে ক্ষতিপূরণমূলক খরচ সর্বোচ্চ ছিল 20,000। 2025 সালের দেওয়ানি কার্যবিধি যে সংশোধনী এসেছে সেই সংশোধনীতে ক্ষতিপূরণমূলক খরচ কত হবে? 50,000 টাকা। তো ক্ষতিপূরণমূলক খরচ কেন মঞ্জুর করে এটা আমরা সামনে বিস্তারিত জানবো। আপাতত আমরা মনে রাখবো যে সাধারণ খরচের কোনো সুনির্দিষ্ট পরিমাণ নেই আর ক্ষতিপূরণমূলক খরচের পরিমাণ কত? 50,000 টাকা। তারপরে দেখেন 35 খ বিলম্বের জন্য খরচ বা কস্ট ফর ডিলে। সর্বোচ্চ খরচ আদেশ হতে পারে কত টাকা? 3,000 টাকা। তাহলে বিলম্বের জন্য যে খরচ কস্ট ফর ডিলে এটা হতে পারে সর্বোচ্চ 3,000। তাহলে আমি প্রাথমিকভাবে মনে রাখবো যে জেনারেল কস্টের কোনো অ্যামাউন্ট নাই, এটা আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। ক্ষতিপূরণমূলক খরচ 35 কতে 50,000, সর্বোচ্চ 50,000। এবং বিলম্বের খরচ কস্ট ফর ডিলে এটা সর্বোচ্চ কত? 3,000। তো আমরা প্রথমে চলে আসি সাধারণ খরচ। সাধারণ খরচের এখানে বলেছে যে 35 ধারায় আদালত সাধারণ খরচের আদেশ দিতে পারে। 35 ধারায় আদালত মকদ্দমায় খরচার উপর সর্বোচ্চ গোল দেবেন 6% বার্ষিক সুদ প্রদানের আদেশ দিতে পারে। তো বার্ষিক সুদ আসলে কেন? এই যে যে আমরা তিন প্রকার খরচ পড়তেছি, একটা হলো সাধারণ খরচ, ক্ষতিপূরণমূলক খরচ, আর একটা হচ্ছে কি কস্ট ফর ডিলে। এই তিন প্রকার খরচের মধ্যে সুদের কথা শুধু বলা আছে সাধারণ খরচের ক্ষেত্রে কত পার্সেন্ট? 6%। তো এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র সাধারণ খরচের ক্ষেত্রেই সুদের নির্দেশ দিতে পারে কত পার্সেন্ট? 6%। বার্ষিক বলতে এখানে বছরটা কিভাবে হিসাব করবে? ওই যে আপনারা যদি সাধারণ খরচ দেয়, ধরেন কাউরে বললো যে তুমি 10,000 টাকা সাধারণ খরচ দিবা, তাহলে 10,000 টাকা সাধারণ খরচের 6%, 1 বছরে বার্ষিক সুদ কত পার্সেন্ট ধরবে? 6%। তাহলে তুমি বললো যে 1 বছরের এই সাধারণ খরচ দিবা আর সাধারণ খরচের 1 বছরের বার্ষিক সুদ দিব, তাহলে 10,000 টাকার 6% বার্ষিক সুদ দিবে। জি। তো এরপরে আমরা চলে আসি 35 ক।
ধারা 35 ক মিথ্যা হয়রানিকর দাবির ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্ট। ক্ষতিপূরণমূলক খরচ একবার আমরা এখানে পড়বো, পরে আগে শুনে নেন। ক্ষতিপূরণমূলক খরচ হলো যে একটা দেওয়ানি মামলায় যখন কোনো ব্যক্তি একটা দরখাস্ত করে, ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন মানে অন্তর্বর্তীকালীন দরখাস্ত। অন্তর্বর্তীকালীন দরখাস্ত কোনগুলোকে বলে? মামলা চলাকালীন সময় যে দরখাস্তগুলো করে থাকে। ধরেন বাদী এসে আবেদন করছে যে আমার মামলাটা স্থানান্তর করা হোক, বা বাদী এসে আবেদন করছে আমার আর্জি সংশোধন করা হোক। এখন দেওয়ানি মামলায় যে দরখাস্তই দেখ না কেন, প্রতিপক্ষ আইসা ওই দরখাস্তের বিপরীতে আপত্তি দেয়। জানেন প্রতিপক্ষ এসে কি দেয়? আপত্তি দেয়। প্রতিপক্ষ এসে বলতেছে যে ইওর অনার, ধরেন বিবাদী এসে বলতেছে যে ইওর অনার, এই মামলা স্থানান্তরের কোনো কারণই নাই, বাদী নিজে মামলা করছে, এখন মামলায় হেরে যাবে, এখন উনি শুধু শুধু এই মামলারে আরো মানে বিচারে বিলম্ব করার জন্য উনি ইচ্ছা করে মামলা স্থানান্তরের আবেদন করছে। অ্যাকচুয়ালি এই মামলা স্থানান্তরেরও দরকার নাই, আর্জি সংশোধনেরও দরকার নাই। এবং আদালত উভয় পক্ষের শুনে যদি আদালত সন্তুষ্ট হয় যে হ্যাঁ আসলেই তো দরকার নাই, তাহলে বাদীর আবেদন যদি নামঞ্জুর হয়, তাহলে প্রমাণিত হলো বাদীর দরখাস্তটা কি মিথ্যা বা হয়রানিকর, নাকি? তাহলে যে দরখাস্ত করলো তার দরখাস্তটা যদি নামঞ্জুর হয়, তার মানে প্রমাণিত হলো তার দরখাস্ত মিথ্যা বা হয়রানিকর। তখন আদালত তারে বলতে পারে যে যেহেতু তোমার দরখাস্ত নামঞ্জুর হইছে, তো তুমি এখন ক্ষতিপূরণমূলক খরচ দিবা অপর পক্ষরে, সর্বোচ্চ কত টাকা? 50,000। বুঝছেন? তাহলে যে মিথ্যা হয়রানিকর বা এই দাবিগুলো করে তার আবেদনটা যদি কি হয়, মানে খারিজ হয়, আবেদন খারিজ হওয়া মানেই তো মিথ্যা হয়রানিকর দাবি, তাহলে সে ক্ষতিপূরণমূলক খরচ দেবে কত টাকা? 50,000 টাকা। দেখেন, মিথ্যা হয়রানিকর দাবি বা অজুহাতের জন্য দেওয়ানি কার্যবিধি 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচের জন্য আবেদন করা যায় যদি কোনো পক্ষ আপত্তি উত্থাপন করে, যে দেখেন, যদি কোনো পক্ষ আপত্তি উত্থাপন করে যে অপর পক্ষের দাবি বা অজুহাত হলো মিথ্যা হয়রানিকর, তখন আদালত উক্ত আপত্তি উত্থাপনকারীকে ক্ষতিপূরণ স্বরূপ ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দিবে যদি আদালত সন্তুষ্ট হয় যে উক্ত দাবি বা অজুহাত হলো কি মিথ্যা বা কি হয়রানিকর, এবং উক্ত দাবি বা অজুহাত সম্পূর্ণ বা আংশিক কি হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে। তো এখন আমরা জেনে রাখা ভালো, দেখি যে 35 ক ধারায় সর্বোচ্চ 50,000 টাকা ক্ষতিপূরণমূলক খরচ বা কম্পেনসেটরি কস্টের আদেশ দিতে পারে। অর্থাৎ দেওয়ানি মামলায় সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ হলো কত টাকা? যার যার 20,000 আছে কেটে দিয়ে কি লিখবেন? 50,000 টাকা। তারপরে আপিল ব্যতীত কোনো মকদ্দমা বা ডিক্রি জারির কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রমে মিথ্যা বা হয়রানিকর দাবি অজুহাতের জন্য ক্ষতিপূরণমূলক খরচের আবেদন করা যায়। অর্থাৎ বল দিবেন আপিলের ক্ষেত্রে, আপনি আপিলের ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক খরচের দাবি করতে পারবেন না। এটার ব্যাখ্যা হলো যে যখন কোনো ব্যক্তি কোনো মামলায় হেরে যায়, বা যখন কোনো ব্যক্তি কোনো আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়, তখন সে উচ্চ আদালতে কি করে? আপিল করে। ধরেন আপিলেও সে হেরে গেছে, তখন যে অপর পক্ষ বলতে পারে যে না দেখছেন শুধু শুধু সে আপিলটা করছে, আপিলটা হলো মিথ্যা তুচ্ছ হয়রানি করা, আমার হয়রানি করার জন্য করছে, কারণ সে আপিলটাই কি হেরে গেছে। এই দাবি সে করতে পারবে না, কারণ আপিল হচ্ছে একজন ব্যক্তির কায়েমি অধিকার। সে আপিলে জয়লাভ মানে হেরে গেলেও তার কাছ থেকে ক্ষতিপূরণমূলক খরচ আদায় করা যাবে না। বুঝলেন কি? তাহলে আপিলের ক্ষেত্রে কি ক্ষতিপূরণমূলক খরচ কি দাবি করা যাবে? যাবে না। তারপরে দেখেন 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দেওয়া আদালতের জন্য গোল দিবেন বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। মানে এই ক্ষেত্রে সাধারণ খরচের ক্ষেত্রে ছিল বিবেচনামূলক, বাট এই ক্ষেত্রে বাধ্যতামূলক। আপনি যদি দেখাতে পারেন যে ওরা না প্রথম যে দরখাস্তটা, সেই দরখাস্তটা না মঞ্জুর করা হয়েছে মিথ্যা তুচ্ছ কারণে, তাহলে আপনি অবশ্যই ক্ষতিপূরণ দাবি করতেই পারেন, এবং এই ক্ষেত্রে আদালত ক্ষতিপূরণমূলক খরচ মঞ্জুর করতে কি বাধ্য। এখন যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো ক্ষতিপূরণমূলক খরচ যাকে দিতে বলল তার প্রতিকার হচ্ছে আপিল, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। আর ক্ষতিপূরণমূলক খরচ যে পাবে তার যদি মন না ভরে যে আমার আরো ক্ষতিপূরণ দরকার, তাহলে তার প্রতিকার হচ্ছে রিভিশন। মানে আমি একটু উদাহরণ দিই। ধরেন বাদী আবেদন করছেন মামলা স্থানান্তরের, এখন বাদীর আবেদনটা
আদালত রিজেক্ট করছে, তার মানে বাদীর আবেদনটা মিথ্যা তুচ্ছ কি হয়রানি করে। হয়রানি করে। তখন বাদীরে বললো যে বাদী তুমি 20,000 টাকা ক্ষতিপূরণ দেবা কারে? বিবাদী। বিবাদীকে। তাহলে এই 20,000 টাকার যে ক্ষতিপূরণের আদেশ, এর বিরুদ্ধে বাদীর প্রতিকার কি? আপিল। আপিল। কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। আদেশ। আর এই 20,000 টাকা যদি দেয় পাবে কে? বিবাদী। বিবাদী। এখন বিবাদী বলতেছে যে আমি তো ক্ষতিপূরণ পাবো 50,000, আমি 20,000 নেবো কেন? এই 20,000-এ আমার পরাণ ভরে নাই, আমার মন ভরে না, আমি আরো চাই। তাহলে এই ক্ষেত্রে যে ক্ষতিপূরণমূলক খরচ পাবে তার প্রতিকার কি? রিভিশন। রিভিশন করবে। বুঝেন কিনা? যে ক্ষতিপূরণমূলক খরচ দিচ্ছে তার প্রতিকার হচ্ছে আপিল, মিস আপিল, মিসেলিনিয়াস আপিল, বিবিধ আপিল। আর যে ক্ষতিপূরণমূলক খরচ পাচ্ছে তার প্রতিকার কি? রিভিশন। বুঝেন কিনা? তো প্রতিকারে চলে আসি। সে করবে রিভিশন। এখন আপনি যদি বলেন যে পাই আবার রিভিশন কেন করবে? ওই যে তার তো সর্বোচ্চ ক্ষতিপূরণমূলক খরচ ধরেন অধিকার আছে 50,000, আদালত দিছে 20,000, সন্তুষ্ট হয় নাই। হ্যাঁ, তো প্রতিকারে দেখেন 35 ক ধারায় ক্ষতিপূরণমূলক খরচ আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, কারণ 104 ধারা অনুযায়ী 35 ক ধারায় প্রদত্ত ক্ষতিপূরণমূলকের আদেশ হলো আপিলযোগ্য আদেশ। সো এখানে একটা বিষয় খেয়াল করেন, একটা সহজ থিওরি বলি, একটা ব্যতিক্রম আছে। ধারার যে মিস আপিল এটা 104 ধারায়। আমরা তো জানি যে বিবিধ আপিল আছে 43 আদেশ আর 104 ধারায় না? জি। তাহলে আপনি মনে রাখবেন এই যে ক্ষতিপূরণমূলক খরচ কত ধারা? 35 ক। 35 ক, তাহলে এর বিরুদ্ধে আপিল হবে 104 ধারা দ্বারা। ঠিক আছে? তো 35 পয়সা মানে একটু চাই। হ্যাঁ, তো উদাহরণ দেখেন, এ মকদ্দমার বিচার বিলম্ব করার জন্য মিথ্যা কারণ দেখিয়ে মকদ্দমা স্থানান্তর আবেদন করে। এ করছে আরিফ। বি থেকে আপত্তি উত্থাপন করে যে এর মকদ্দমা স্থানান্তরের দাবি হলো মিথ্যা এবং হয়রানিকর। আদালত মকদ্দমা স্থানান্তরের আবেদন কি করে? প্রত্যাখ্যান করে। এই ক্ষেত্রে এ কে আদালত আদেশ দিতে পারে যে বি কে ক্ষতিপূরণ স্বরূপ খরচ প্রদান করার, যার সর্বোচ্চ জায়গা 20,000 আছে, কত করে দিবেন? 50,000 টাকা হতে পারে। তাহলে এই জায়গায় যে ক্ষতিপূরণ দিচ্ছে তার প্রতিকার কি? আপিল। আর যে পাচ্ছে সে করবে। আকিনুর সাহেব বুঝতে পারছেন? আপনার কি মনে হয় পারবে কিনা? পারবে না, কারণ সে তো সর্বোচ্চ পেয়ে গেছে। আর সে পারবে, একজন পারবে, সে যদি এনসিপির নেতা হয়, যে আইন সংশোধন করে আমার আরো লাগবে। আচ্ছা আসেন 35 খতে আসি। বিলম্বের জন্য খরচ, কস্ট ফর ডিলে। তো সাধারণ খরচের কোনো সুনির্দিষ্ট পরিমাণ নেই। ক্ষতিপূরণমূলক খরচের সুনির্দিষ্ট খরচ কত? 50,000। ক্ষতিপূরণমূলক খরচ দিতে কি? এখন আমরা চলে আসি বিলম্বের জন্য খরচ, কস্ট ফর ডিলে। বিলম্বের খরচ খুব সহজ। সেটা হলো যে একটা দরখাস্ত আদালত বলছে, আমি একটু একটু বলি, সেটা হলো যে ওই যে আমরা অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস যখন শিখেছিলাম যে 17 বিধিতে, ওখানে বলছে অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস এর দরখাস্ত মানে সংশোধন করতে আদেশ দিবে আদালত নির্ধারিত সময় অথবা 14 দিন। তো আদালত বললো যে তুমি 14 দিনের মধ্যে সংশোধন করে আনো, কিন্তু সে নিয়ে আসছে 20 দিনের মাথায়। 6 দিন কি করছে? বিলম্ব করছে। 6 দিন বিলম্ব করছে। তখন আদালত বলতে পারে যে তুমি তো 6 দিন নির্মূল সোনা বিলম্ব করে ফেলছো, তো তোমার এই যে 6 দিনের জন্য তোমার বিলম্বের খরচ দিতে হবে এত টাকা। বুঝছেন? তাহলে যদি আদালত কোনো নির্ধারিত সময় বেঁধে দেয় এবং এই সময়ের মধ্যে যদি কি করে না আনে, দেরি হয়ে যায়, তাহলে বিলম্বের খরচ দিতে পারে। এই ক্ষেত্রে হলো 2,000। কত টাকা? 2,000। মানে যে ক্ষেত্রে আদালত কোনো সময় নির্ধারণ করে দিছে, সেই সময়ের মধ্যে আপনি করতে ব্যর্থ হয়েছেন, সেই ক্ষেত্রে কত? 2,000। আর যে ক্ষেত্রে একটা দরখাস্ত ইচ্ছা করলে আপনি আরো আগে দিতে পারতেন, কিন্তু দিছেন ঘুরাই পেঁচাই যায় অনেক পরে। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে সেট অফ, মনে আছে আপনাদের? সেট অফের আবেদন কে করে?
বিবাদী বিবাদী করে। বিবাদী যদি লিখিত জবাবের সময় সেট অফের আবেদন করে তাহলে আদালতের অনুমতির দরকার আছে না। নাই, বাট লিখিত জবাবের পরে যদি করে তাহলে আদালতের অনুমতির দরকার আছে। এখন বিবাদী ধরেন সেট অফের আবেদন করছে, রায় ঘোষণা করবে তার 2 দিন আগে, তো এখন আদালতের কি অনুমতির দরকার আছে, এবং আদালত তার বলবে যে বাবাজি তোমার তো এই দরখাস্ত আর আগে দেওয়ার সুযোগ ছিল, যেহেতু তুমি আগে দেও নাই, তো তোমার দরখাস্ত এখন মঞ্জুর করা যেতে পারে, বাট তোমার বিলম্বের খরচ দিতে হবে 3000। 3000 বিলম্বের খরচ সর্বোচ্চ 3000, বাট যখন আদালত সময় নির্ধারণ করে দিছিল তার মধ্যে পারেন নাই, সেক্ষেত্রে হলো 2000। আর যখন কোনো দরখাস্ত আপনি আরো আগেই দিতে পারতেন কিন্তু আরো আগে দেন নাই, সেই ক্ষেত্রে হবে কত? 3000। আর যারা এতটুকুও বুঝবেন না তার জন্য সহজ কথা হলো বিলম্বের খরচ সর্বোচ্চ কত? 3000। শেষ। যেটা আদালত নির্ধারিত করে দেবে, যে সময়- 2000 আদালত যে কোনো একটা সময় সংশোধন করে দিছে যে এই সময়ের মধ্যে তুমি করবা, এই সময়ের মধ্যে আসেন নাই, দেরি করে ফেলছেন, সেক্ষেত্রে 2000। আর যে ক্ষেত্রে আদালত কোনো সময় টময় দেয় নাই, ওই দরখাস্তটা ইচ্ছা করলে আর আগেই দেওয়া যেত কিন্তু দেন নাই, সেক্ষেত্রে কত? আমি আরো একটা উদাহরণ দিই, শুনেন। আরজি সংশোধনের দরখাস্ত অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং যে কোনো পর্যায়ে দেওয়া যায় না? জি। উচ্চ আদালতের নজির অনুসারে আপিল এমনকি জারি মামলা দিতেও দেওয়া যায়। ধরেন আরজি সংশোধনের দরখাস্ত দিছে রায়ের কিছুদিন আগে, রায়ের কিছুদিন আগে আদালত বলবে যে আরজি সংশোধনের দরখাস্ত তো তুমি আরো আগে দিতে পারতা, তুমি যেহেতু আর আগে দাও নাই, সো তুমি তোমার দরখাস্ত আমি মঞ্জুর করতে পারি, খরচ দিবা কত? 3000 এবং বললো 3000 টাকা খরচ দিলে একসেপ্ট করলাম, আর সংশোধন করে দিবা 14 দিনের মাথায়। ও তো এমনিতেই স্লো, ও আবার সংশোধন করে আনছে 20 দিন পরে, এই ক্ষেত্রে খরচ কত? 2000। বুঝছেন? তাহলে বিলম্বের খরচ কখনো 2000, কখনো কি 3000, মোট 5000 নাকি? এই থিওরি দিবেন নাকি? 2000। আচ্ছা, তাহলে আদালত সময় নির্ধারণ করে দিলে 2000, আর এমনি সময় টময় নির্ধারণ করে দেখিনি ওটার আগে দিতে পারতেন, দেন নাই, সেক্ষেত্রে কত? 3000। ওই 3000 দিয়ে তোমার আবেদনটা মঞ্জুর হলো স্যার। হুম এরপর আপনি সময় দিলেন আমার 14 দিন। তো 14 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, আমি 20 দিনের মাথায় আসছি, হুম তখন তো ফিরে আবার আমার 2000 দেওয়া লাগতেছে। জি। তো এই মোট 25 মানে 5000 হচ্ছে না? না, বিলম্বের খরচ তো আপনি সর্বোচ্চ 3000ই হচ্ছে, আপনি তো টোটাল যোগ করবেন কেন? তাহলে তো এক মামলায় তো ক্ষতিপূরণমূলক খরচ, সে আদি সংশোধনের আবেদন করছে, মিথ্যা তথ্য ছিল, ওই জায়গা 50,000 দিছে, কয়দিন পর স্থানান্তর আবেদন করছে, ওইটা প্রত্যাহার হয়েছে, ওই জায়গা 50,000 দিছে, তাই তো ক্ষতিপূরণমূলক খরচ আনলিমিটেড নাকি? যে কয়বার ব্যর্থ হবে সেই কই 50,000 না? কি হাসেন কেমিট মিটাইয়া? আমি আগের দিন লক্ষ্য করলাম যে মাহবুব সাহেব আস্তে আস্তে কি কথা যেন বললেন, উনি আসেন নাই আজকে। ওই যে আমাদের নতুন একজন স্টুডেন্ট আসছে না, ওনার সাথে আস্তে আস্তে কি কথা বললেন আপনি ক্লাসের সময়? না আপনি বলছেন, আমি দেখি। দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন 35 খ ধারায় অন্তর্বর্তীকালীন বিষয়ে ইন্টারলোকুটরি ম্যাটার্স আবেদন বিলম্ব করার কারণে খরচ প্রদানের আদেশ দিতে পারে। যেরকম 35-এর ক্ষয়ের এক প্রযোজ্য হবে যে ক্ষেত্রে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন, এই যে নির্ধারিত সময় বললেন, আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন বিষয় আবেদন বা লিখিত আপত্তি পেশ করতে কি হয়? ব্যর্থ হয়। ওই যে আদালত নির্ধারিত সময় দিছিল, এর মধ্যে পেশ করতে ব্যর্থ হইলে 35-এর ক্ষয়ের 1। আর 35-এর ক্ষয়ের 2 প্রযোজ্য হবে যে ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন বিষয়ে কোনো দরখাস্ত পূর্বেই পেশ করা সমীচীন ছিল কিন্তু করেন নাই। সো আরো বিস্তারিত ব্যাখ্যার জন্য আমরা এটা একটু পড়ি, দেখেন। আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদন বা লিখিত আপত্তি পেশ করা না হলে আদালত উক্ত আবেদন বা লিখিত আপত্তি শুনানির জন্য গ্রহণ করতে পারে। শর্ত হলো যে পক্ষ নির্ধারিত সময় আবেদন বা লিখিত আপত্তি পেশ করতে ব্যর্থ হয়েছে সেই পক্ষকে আদেশ দিতে পারে অপর পক্ষকে সর্বোচ্চ কত? 2000 টাকা। ওই যে 14 দিনের মধ্যে সংশোধন করে দিবা, আনছে 20 দিন পরে, তাহলে এই জায়গায় কস্ট ফর ডিলে কত? 2000। আর 35-এর ক্ষয়ের 2 দেখেন, লিখিত জবাব পেশের পরবর্তীতে মামলার কোনো পক্ষ কোনো বিষয়ে দরখাস্ত পেশ করেন
যা আদালতের মতে পূর্বেই পেশ করা যেত বা করা সমীচীন ছিল, সেই আবেদন আদালত গ্রহণ করবে যদি দরখাস্তকারী পক্ষ অপর পক্ষকে আদালতের নির্দেশক্রমে অনধিক কত টাকা 3,000 টাকা ক্ষতিপূরণের খরচ দেয়, সরি 3,000 টাকা খরচ দেয়। যদি খরচ না দেয় তাহলে দরখাস্ত কি হবে? বাতিল হবে। তাহলে ফেরদৌস সাহেব 35-এর ক্ষয়ের 1 আর 35-এর ক্ষয়ের 2 বুঝছেন কিনা? জি। কি বুঝছেন বলেন? এখানে বলতে যে আদালত নির্দিষ্ট সময় দেবে 14 দিন, হুম, নাইলে হচ্ছে আদালত নিজেও মৌকুব করতে পারে। কোনটায় বলছে এটা? মানে ক্ষয়ের 1 না 2? 35-এর একটা বলছে যে 14 দিন সময় দেবে, 14 দিন সময় নির্দিষ্ট করে দিয়ে প্রথমত বলতে যদি আদালত নির্দিষ্ট করে কোনো সময় দিয়ে দেয় সেক্ষেত্রে 2,000 টাকা। আর এটা নির্দিষ্ট সময় বলতে 14 দিন। না আপনাদের উদাহরণ দিয়ে বুঝাইলাম। আর যদি আদালত নির্দিষ্ট স্যার, সময় না আদালত দিয়ে দেয়, কইতেছে আগে কতে আদালত যদি সময় দেয় তাহলে হচ্ছে 2,000 টাকা, যদি বেশি তার ভিতর না করে কিছুদিন দেরি হ্যাঁ, ওমর ফারুক বলেন। আর সেটা ক্ষয়ের 1 যে দরখাস্ত আগে দেওয়ার সুযোগ ছিল দেন নাই, সেই ক্ষেত্রে কস্ট ফর ডিলে 3,000। তো বিগত বছর প্রশ্ন দেখেন, একটি আদালত খরচার উপর সুদ প্রদান করতে পারে বার্ষিক অনধিক কত টাকা? 6%। দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ দেওয়া যায়? কত টাকা? উত্তর আছে 20,000, বাট বর্তমানে হবে কত? 50,000। বাদ বাকি যত প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন। আমরা নামাজ শেষে ছোট্ট একটা আদেশ পড়বো, ডিক্রি জারি, মাত্র 103টা বিধি আছে, সমস্যা নাই, মুহূর্তের মধ্যে পড়া হয়ে যাবে, ধৈর্য ধারণ করেন। খরচ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আপাতত নামাজের বিরতি। তো দেখেন, আমরা 21 আদেশ পড়া শুরু করব। 21 আদেশ ডিক্রি এবং আদেশ জারি, এটাকে বলে এক্সিকিউশন অফ ডিক্রিস অ্যান্ড অর্ডার। ধারা 21, সরি আদেশ 21 আর ধারা 36 থেকে 74। এখানে যদিও লেখা আছে 74, অ্যাকচুয়ালি হবে 36 থেকে 74। তো যদি আপনাকে বলে যে ডিক্রি জারি সম্পর্কে আলোচনা করেছে কত আদেশে? 21 আদেশে। কত ধারা থেকে কত ধারা? 36 থেকে 74। তো তার মধ্যে ডিক্রি জারি ব্যাপারটা আসলে কি? ডিক্রি জারি অর্থ হলো যে আপনার দেওয়ানি মামলায় ডিক্রি পাওয়ার সাথে সাথেই আপনি ডিক্রির ফল ভোগ করতে পারবেন না, বরং ডিক্রির ফল ভোগ করার জন্য আপনাকে আরো একটা অতিরিক্ত মামলা করা লাগবে, সেটাকে বলে জারি মামলা। তো এই জারি মামলা 2025 সালের সংশোধনী অনুসারে কিছু ক্ষেত্রে জারি মামলা করার বিধান রহিত করা হয়েছে, বাট 21 আদেশ কিন্তু টোটালি রহিত করে নাই। সো আমাদের এটা জানতে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো প্রথমে চলে আসি, যে আদালতে ডিক্রি জারি করতে পারে, মানে জারি মামলাটা আপনি কোথায় করবেন? সাফ কথা, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে। কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সকে যে আদালতে মূল মামলা দায়ের করে। ধরেন ডিক্রিটা বিচারিক আদালত দেখ, ডিক্রিটা আপিল আদালত দেখ, ডিক্রিটা রিভিশন আদালত দেখ, যে আদালতই দেখ না কেন আপনাকে জারি মামলা করতে হবে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে। মানে কোন আদালতে? প্রথম যে আদালতে মামলাটা দায়ের হয়েছিল সেই আদালতেই জারি মামলাটা করতে হবে। তো এতটুকুই মনে রাখতে হবে। এই যে 37 ধারা অনুযায়ী, এটা একটু পড়ি দেখেন। 37 ধারা অনুযায়ী যে আদালত ডিক্রি প্রদান করেছে অর্থ হলো প্রথম বা আদি আদালত। কে বলেন? প্রথম বা আদি আদালত। আর প্রথম বা আদি আদালত হচ্ছে বোধহয় কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। তো তারপর 21 আদেশের দরবিধিতে যা বলছে এটা আর পড়ার প্রয়োজন নাই। চলে আসি ডিক্রির জারির জন্য স্থানান্তর, 39 ধারা, ডিক্রি জারির জন্য স্থানান্তর। দেখেন, এর আগে আমরা স্থানান্তর 22 ধারায় পড়েছি, আমরা স্থানান্তর 24 ধারায় পড়েছি। তো জারি মামলা স্থানান্তর সম্পর্কে আলোচনা করেছে 39 ধারা। কোন ডিক্রি দানকারী আদালত, এটা ইম্পর্টেন্ট, দেখেন ডিক্রিদারের আবেদন ক্রমে, ডিক্রিদার কে মানে যার পক্ষে ডিক্রিটা হয়েছে তার আবেদন ক্রমে, বা গোল দিবেন নিজের ইচ্ছায়, মানে ওনার কাছে কেউ আবেদন করে নাই, উনি সুমুটো নিজের ইচ্ছায় উক্ত ডিক্রি বাস্তবায়নের জন্য আদালতে প্রেরণ করতে পারে। তাহলে এই কথাগুলোর অর্থ হলো, ধরেন জারি মামলা স্থানান্তরের আবেদন কেন দরকার? নির্মল সাহেব একটা ডিক্রি পাইছে ফেরদৌসের বিরুদ্ধে, 10 লাখ টাকার ডিক্রি। এখন
ডিগ্রি পাওয়ার সাথে সাথেই তো ফেরদৌস ওনারে টাকা দেবে না। নির্মল সাহেব 10 লাখ টাকার ডিগ্রি কোন আদালত দেয় বলেন তো, পারেন? 10 লাখের 10 লাখ টাকার ডিগ্রি কোন আদালত দিবে? সিভিল জজ, মানে সহকারী জজ। তাহলে জারি মামলা কোথায় করব? সহকারী জজ। কারণ গোপালগঞ্জ সহকারী জজ ডিগ্রি দিছে, ভালো, দিল। এখন ফেরদৌসের গোপালগঞ্জের মধ্যে 10 লাখ টাকার কোনো প্রপার্টি নাই, ওনার প্রপার্টি আছে বাগেরহাটে। এখন গোপালগঞ্জের সহকারী জজের তো বাগেরহাটের সম্পত্তি ক্রয় করার ক্ষমতা নাই। তখন নির্মল আদালতে আবেদন করতে পারে যে ওনার ফেরদৌসের তো গোপালগঞ্জে কিছু নাই, আপনি এই জারি মামলাটা বাগেরহাট সহকারী জজের কাছে ট্রান্সফার করে দেন, যাতে উনি এই জারি মামলাটা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমার টাকা পয়সা বুঝাই দিতে পারে। তাহলে মনে রাখতে হবে যে যে ক্ষেত্রে দায়িকের ডিক্রি জারি মেটানোর মতো পর্যাপ্ত সম্পত্তি আদালতের মধ্যে যদি না থাকে, তাহলে জারি মামলা কি করতে পারে? স্থানান্তর করতে পারে। একটু পড়ি, দেখেন কয়েকটা কারণ আছে। যার বিরুদ্ধে ডিগ্রি প্রদান করা হয়েছে তিনি যদি উক্ত অন্য আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে স্বেচ্ছায় বসবাস করে বা ব্যবসা পরিচালনা করে। জারি মামলা করছে ফেরদৌসের বিরুদ্ধে গোপালগঞ্জ সহকারী জজ আদালতে, বাট ফেরদৌস অ্যাকচুয়ালি বসবাস করে বাগেরহাটে, গোপালগঞ্জে তার নাম নিশানা নাই, তাহলে জারি মামলাটা স্থগিত করতে পারে কোথায়? বাগেরহাটে। তারপরে দেখেন, যে আদালত ডিগ্রি প্রদান করেছে সে আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে ডিগ্রির দাবি পূরণের জন্য পর্যাপ্ত সম্পত্তি না থাকলে, যে উদাহরণ দিলাম যে ওই টাকা আদায়ের মতো পর্যাপ্ত সম্পত্তি জায়গা নাই, এবং অন্য আদালতের এখতিয়ার স্থানীয় সীমায় তার সম্পত্তি থাকে। 3 নম্বরে দেখেন, ডিগ্রিতে ডিগ্রি দানকারী আদালতের এখতিয়ার স্থানীয় সীমারেখার বাইরে অবস্থিত স্থাবর সম্পত্তি বিক্রয় বা প্রদানের জন্য নির্দেশ থাকলে। মানে অনেক সময় এরকম হয় যে ডিগ্রিতেই বলা আছে যে এই সম্পত্তিটা জারি করতে, এই স্থাবর সম্পত্তিটা অমুক জেলায় অবস্থিত, অমুক জায়গার সম্পত্তি জারি করতে হবে, জারি কার্যক্রম। তাহলে এক জেলার আদালত তো আর এক জেলায় সম্পত্তি প্রয়োগ করতে পারে না, তাহলে সেই ক্ষেত্রেও জারি মামলা স্থানান্তর করতে পারে। তারপরে দেখেন, ডিগ্রি দানকারী অন্য কোনো কারণে ডিগ্রিটি অন্য আদালতে প্রেরণ করা প্রয়োজনীয় মনে করে, এছাড়া অন্য কোনো আদালতে যদি প্রয়োজন, মানে স্থানান্তর করা প্রয়োজন মনে করে। সো আমার এখানে যেটা প্রশ্ন আসতে পারে যে জারি মামলা স্থানান্তর করে কত ধারায়? 39 ধারায় কি আবেদন করে? ডিগ্রিদার বা আদালত স্বপ্রণোদিত হয়। দায়িকের আবেদনে কি স্থানান্তর করতে পারবে? না, দায়িকের আবেদনে পারবে না। তারপরে আমরা চলে আসি জারির মৌখিক বা লিখিত আবেদন। জারির মৌখিক বা লিখিত আবেদন। দেওয়ানি কার্যবিধির 11 আদেশের 21 বিধি অনুসারে ডিগ্রি জারির জন্য মৌখিক বা লিখিত আবেদন করা যায়। অর্থাৎ জারি মামলা মৌখিক ভাবেও করা যায়, লিখিত ভাবেও করা যায়। আচ্ছা, না আছে, পরে আছে, জাস্ট মনে রাখেন যে জেনে রাখা বলো, অর্থ পরিষদের মোকদ্দমায় ডিগ্রি জারির জন্য মৌখিক আবেদন করা যায়। সো আপনি যেটা মনে রাখবেন যে মৌখিক আবেদন করা যায় কোন মামলায়? অর্থ পরিষদের মামলায়। অর্থ পরিষদের মামলায় লিখিত আবেদন তো করাই যায়, সেই সাথে সাথে কি করা যায়? মৌখিক আবেদনও করা। অন্যান্য ক্ষেত্রে ডিগ্রি জারির প্রত্যেক আবেদন লিখিত আকারে হতে হবে। আবেদনটি আবেদনকারী বা মোকদ্দমার বিষয়বস্তুর সাথে পরিচিত ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত বা সত্যতা প্রতিপাদন হবে। সো আমরা এখানে যদি বিগত বছরের প্রশ্ন পড়ি, নির্মল 2 নম্বর প্রশ্নটা জোরে পড়েন, অনেক জোরে। রিভিশন মামলায় একটি ডিগ্রি হাইকোর্ট বিভাগে বহাল হলে তা জারির জন্য কোন আদালতে দরখাস্ত হয়? তা হাইকোর্ট করলে তো সে হাইকোর্টই তো হবে। রিভিশন মামলা একটা ডিগ্রি হাইকোর্ট বিভাগে বহাল হলে, হুম। হাইকোর্ট বিভাগ বহাল থাকছে, বাট আমার দেখতে হবে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স কি হাইকোর্ট ভাই? না, না, না। কোন আদালতে? যে আদালত ডিগ্রি দিছিল, তার মানে বহাল হইছে, মানে কোন ডিগ্রি বহাল হলে, মানে তো ডিগ্রিটা তো নিচের আদালত দিছিল, তাহলে যে আদালত ডিগ্রি দিছিল সেই আদালতে, বুঝছেন? তারপরে 3 নম্বর প্রশ্নটা পড়েন নির্মল। ডিগ্রিদারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে কে আবার বলেন, আবার পড়েন জারি কার্যক্রম না, ওইটা পড়েন, আবার পড়েন। কি বলবো তাই? যেটা আছে ওটা পড়েন। স্যার ওটা তো প্রেক্ষিতে। এই তো হচ্ছে, আরেকবার। প্রেক্ষিতে
জারি কার্যক্রম শুরু হতে পারে যদি ডিক্রিটি কি হয়, উম, অর্থের। অর্থের মামলা মানে অর্থের মামলার ক্ষেত্রেও, মানে অর্থের মৌখিক মামলা আবেদন ডিগ্রি করা ক্ষেত্রে যায়। মৌখিক আবেদন করা যায়। যায়। আচ্ছা, 3 নাম্বার ইম্পর্টেন্ট, 4 নাম্বার ইম্পর্টেন্ট, 6 নাম্বার প্রশ্ন আমরা ভেতরে পড়ি নাই, বাট আমাদের পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার খুবই সম্ভাবনা আছে। আহ বিদেশি রাষ্ট্রের কোনো ডিগ্রি বাংলাদেশের কোন আদালতে জারি করা যাবে না? বিদেশি রাষ্ট্রের কোনো ডিগ্রি বাংলাদেশের আদালতে জারি করা যাবে কি যাবে না, এটা মনে রাখতে হবে। বিদেশি আদালতের ডিগ্রি বাংলাদেশি আদালতে জারি করা যাবে যদি পারস্পরিক সহযোগিতা চুক্তি থাকে, আর যদি পারস্পরিক সহযোগী দেশ হয়। মানে বিদেশি আদালতের ডিগ্রি বাংলাদেশে জারি করা যাবে না পারস্পরিক সহযোগিতা করে চুক্তি যদি না থাকে, পারস্পরিক সহযোগী দেশ না হয়। তার মানে যদি বলে যে বিদেশি আদালতের ডিগ্রি বাংলাদেশে কি জারি করা যাবে, যাবে যদি পারস্পরিক সহযোগী দেশ হয় আর পারস্পরিক সহযোগিতার চুক্তি থাকে। এখন আপনি যদি বলেন যে স্যার পারস্পরিক সহযোগী দেশ, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার আপনি বুঝতে পারলে হবে না, এই জায়গায় ইউনূস সাহেবের গেজেট লাগবে। উনি বলবে যে অমুক দেশ হলো আমাদের পারস্পরিক সহযোগী দেশ। দেখেন, কোন পারস্পরিক সহযোগিতাকারী রেসিপ্রোকেটিং টেরিটরি দেশের কোন উচ্চ আদালতের কোন ডিক্রি বাংলাদেশে জারি করা যায় যদি উক্ত ডিক্রির সৌম্যকৃত নকল দাখিল করা হয়। ওই ডিক্রির সার্টিফাইড কপি, সৌম্যকৃত নকলের ইংরেজি কি? সার্টিফাইড কপি বা জাবেদা নকল দাখিল করা হয় কার কাছে? বাংলাদেশের জেলা জজ আদালত। এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ব্যাখ্যাটা দেখেন, ব্যাখ্যা পারস্পরিক সহযোগিতাকারী দেশ বলতে সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বলে সরকার কর্তৃক ঘোষিত দেশ বা রাজ্যকে বোঝায়। তাহলে পারস্পরিক সহযোগিতাকারী দেশ, আপনি যদি বলেন ভারত পারস্পরিক সহযোগিতাকারী দেশ, পাকিস্তান, মায়ানমার না, যাদের যাদের বাংলাদেশ সরকার গেজেট আকারে ঘোষণা করছে তারাই পারস্পরিক সহযোগিতাকারী দেশ। 46 ধারায় চলে আসি। 46 ধারা প্রিসিপ্ট, মনে রাখতে হবে, একবার প্রশ্ন এসেছিল। বিচারকের আদেশপত্র বা অনুরোধ লিপি, প্রিসিপ্ট। প্রিসিপ্ট আসলে কাকে বলে একটু বোঝার বিষয় আছে, আপনি অলরেডি জানেন। ওই যে জারি মামলা করছি এক জায়গায়, এখন ওই আদালতের মধ্যে বিবাদিত সয় সম্পত্তি মানে দায়িকের সয় সম্পত্তি নাই, তাহলে জারি মামলা কি স্থানান্তর করতে হবে না? তো স্থানান্তর করে বলতেছে যে আপনি আমার আদালতে জারি মামলা করছে, আমার আদালতে তো দায়িকের পর্যাপ্ত সয় সম্পত্তি নাই, আপনি এই ডিক্রিটা জারি করেন। এই যে যে অনুরোধ করতেছে এটা প্রিসিপ্ট। ডিক্রি জারিকারক আদালত আর এক আদালতে যে অনুরোধ করতেছে এটারে বলে কি? প্রিসিপ্ট। অনুরোধ লিপি বা আদেশাজ্ঞা কত ধারায় আছে? 43 ধারায়। এবং প্রিসিপ্ট এর কারণে ওই যে আদালতে পাঠাইলো ওই আদালত যদি কোনো সম্পত্তি ক্রোক করে সেটা বহাল থাকবে 2 মাস। কতদিন? 2 মাস। যদি না বাড়ায়, যদি মেয়াদ না বাড়ায়, আপনি জাস্ট মনে রাখেন প্রিসিপ্টের কারণে কোনো সম্পত্তি ক্রোক করলে এই ক্রোক আদেশ বহাল থাকবে কতদিন? 2 মাস। তো যদি আমরা একটু দেখি, বিস্তারিত পড়বো না, জাস্ট মনে রাখেন 46 ধারায় আছে প্রিসিপ্ট। এই যে প্রিসিপ্ট অর্থ হলো বিচারকের আদেশপত্র বা নির্দেশাজ্ঞা বা অনুরোধ লিপি। দেওয়ানি কার্যবিধি 46 ধারায় প্রিসিপ্ট সম্পর্কিত বিধান করা হয়েছে ডিক্রিদারের আবেদন ক্রমে, ডিক্রি প্রদানকারী আদালত উপযুক্ত মনে করলে। কার আবেদন ক্রমে? ডিক্রিদারের আবেদনকারী, ডিক্রি প্রদানকারী আদালত উপযুক্ত মনে করলে। তো এটাই লাস্টের লাইনটা দেখেন, যে ক্রোক 2 মাসের অধিককাল বলবৎ থাকবে না। অর্থাৎ এই যে দেখেন, বিচারকের আদেশপত্র বা অনুরোধ লিপি অনুসারে কোনো ক্রোক 2 মাসের অধিক বলবৎ থাকবে না। সো আমি যেটা মনে রাখবো, প্রিসিপ্ট আছে কত ধারায়? 46 ধারায়। এটার ক্রোক আদেশ কতদিনের বেশি বলবৎ থাকবে না? 2 মাস। বিগত বছরের প্রশ্ন এসেছে, একবার দেখেন, প্রিসিপ্ট কোন আদালত ইস্যু করে? প্রিসিপ্ট ইস্যু করে কে? ডিক্রি প্রদানকারী আদালত। আমরা চলে আসি গার্নিশি অর্ডার বা গার্নিশি আদেশ। গার্নিশি অর্ডার, গার্নিশি। তার আগে লেখেন ডিক্রিদার গার্নিশার। ডিক্রিদার সমান গার্নিশার, একটু লেখেন ডিক্রিদার গার্নিশার। ডিক্রিদার গার্নিশার। শুনেন, আগে আমার কথা শুনেন, তারপরে আমরা এই জায়গায় পড়ব। গার্নিশি আর গার্নিশার। সো যদি ডিক্রিদার গার্নিশার হয় তাহলে ডিক্রিদারের অপোজিট কে?
দায়ী দায়িক। এখন দায়িকের আবার যে দায়িক তারা বলে গার্নিশি। দায়ী দায়িকের যে দায়ী। দায়িক, ধরেন আমি নির্মলের কাছে কোর্স ফি পাই অর্ধেক, আমি মামলা করলাম আদালতে, এখন আমি ডিগ্রি পাইছি, এখন নির্মল আবার, আমি যে টাকা নির্মলের কাছে পাই, নির্মল আবার সমপরিমাণ টাকা বা তার চেয়ে বেশি টাকা নির্মল আবার পায় লুৎফর সাহেবের কাছে। কারণ আমি তো আমার মামলার দায়িত্ব নির্মল। এখন আমি জারি মামলায় আবেদন করছি যে ওনার লুৎফর সাহেবরে বলেন ওই টাকাটা নির্মলে না দিয়ে সরাসরি আমারে দিতে। এলো গার্নিশি এই জায়গা আমার দায়িক হচ্ছে নির্মল, আর নির্মলের দায়িক কে? লুৎফর। তাহলে এই জায়গা লুৎফর সাহেব হলো গার্নিশি, দায়িকের দায়িক, দায়িকের দায়িক হচ্ছে গার্নিশি। আর আমি যে মামলা করছি ডিক্রিদার, আমি কে? গার্নিশার। গার্নিশার। আর দায়িকরে বলে কি? গার্নিশি। আর এই আদেশটারে বলে গার্নিশি আদেশ। এবং এই আদেশটা শুধুমাত্র গার্নিশির আবেদন করা যায় অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে হবে না। কি সম্পত্তি? অস্থাবর। অস্থাবর সম্পত্তি। বুঝছেন? তাহলে দায়িকরে কি বলে? মাহবুব সাহেবের কাছে এক লোক 50 লাখ টাকা পায়, সে লোক জয়লাভ করছে ডিগ্রি। এখন জারি মামলায় ওই লোক বলতেছে ইওর অনার, মাহবুব সাহেবের কাছে আমি 50 লাখ পাই, বাট মাহবুব সাহেব 50 লাখ পাই লালনের কাছে। সো লালন রে বলেন ওই 50 লাখ টাকা মাহবুব সাহেবরে না দিয়ে সরাসরি যাতে কি আমারে দেয়। এই জায়গায় দায়িক হচ্ছে মাহবুব, আর মাহবুবের দায়িক কে? লালন। তাহলে দায়িকের দায়িক হলো গার্নিশি লালন, আর যে ডিক্রিদার সে হলো গার্নিশার। বোঝা গেছে? আর গার্নিশি আদেশ দিতে পারে কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে? অস্থাবর সম্পত্তি। এই হলো কথা। তো গার্নিশি বা গার্নিশি অর্থ হলো দায়িকের দেনাদার, জাজমেন্ট ডেটরস ডেটর, দায়িকের দেনাদার। গার্নিশি হলো এমন ব্যক্তি যে দায়িককে ঋণ পরিশোধ করতে দায়ী বা দায়িককে গোল দিবেন কোনো অস্থাবর সম্পত্তি অর্পণ করতে দায়ী। কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। আর পড়বো না, উদাহরণ যা আছে দরকার নাই, ধারা মারাও দরকার নাই। জাস্ট সেলফ প্র্যাকটিসে আসেন। আমরা সেলফ প্র্যাকটিসে 3 নম্বর প্রশ্নটা পড়ি যে আদেশপত্র বা প্রিসিপ্টের অধীন কোন সম্পত্তি ক্রোকের আদেশ ড্যাশ মাসের বেশি থাকবে না। কতদিন? 2 মাস। তারপর দেখেন গার্নিশি হলো দায়িকের দেনাদার, জাজমেন্ট ডেটরস ডেটর। 5 নম্বর প্রশ্ন পড়ে ফেলবেন। 5 নম্বর প্রশ্নটা নির্মল জোরে পড়েন তো, প্রেক্ষিতে নাই, জোরে পড়েন। ডকুমেন্টটা পাচ্ছি নাকি এবার না পড়েন। 5 নম্বর স্যার জোরে জোরে। এ বি এর বিরুদ্ধে একটি অর্থের ডিগ্রি পেয়েছে। অর্থের ডিগ্রি কার্যকর করার সময় বি এর অধিকারভুক্ত অর্থ যা সি এর হাতে ন্যস্ত, সেই অর্থ এ প্রয়োগ করে। এই ক্ষেত্রে সি হলো দায়িকের দেনাদার। এই জায়গা দায়িক কে? বি। আর বি আবার টাকা পাইবে কার কাছে? সির কাছে। সির কাছে। সি হলো দায়িকের দেনাদার, এই কারণে সে হলো গার্নিশি। আর গার্নিশার কে? গার্নিশার এ। লুৎফর সাহেব, গার্নিশি আদেশ কাকে বলে বলেন? বলেন, উদাহরণ দিয়ে বুঝান আমারে, নতুন একটা উদাহরণ দেন। মনে করেন আমি ওই ভাইয়ের কাছে টাকা পাবো। কোন ভাই? প্রবাস ভাই। বাহুবলীর নায়ক উনি, প্রবাস। প্রবাস ভাই বলেন। আচ্ছা আমি টাকা পাবো না, প্রবাস ভাই পাবে তানভীর ভাইয়ের কাছে। জি, কবুতর বেচা টাকা। বলেন তারপরে। আমি এখানে গার্নিশি আর তানভীর ভাই গার্নিশি দেন। কেন গার্নিশি ব্যাখ্যা দেন একটু। সব তো বলেই ফেলেন, এইটুকু পারবেন না কেন? আপনি টাকা পান প্রবাসের কাছে, প্রবাস টাকা পাই তানবিনের কাছে। এখন আপনি আদালতে আবেদন করছেন তানবিন ওই টাকা প্রবাসে না দিয়ে যেন আমারে দেয়। তো আপনি হলো গার্নিশার আর তানবিন হলো গার্নিশি, দায়িকের দায়ী। হ্যাঁ, পাওনাদার বলেন, কিন্তু গার্নিশার ওইটু বোঝার সাথে পাওনাদার বলেন, বাট আইনের ভাষায় ওনার নাম কি? গার্নিশার। পীযূষ, বুঝছেন? পাল্টা ডিক্রি, ডিক্রির অধীন পাল্টা দাবি টোটালি বাদ, এগুলো পড়তে যাব না, কখনো প্রশ্ন আসে নাই, দরকারও নাই। সরাসরি চলে আসেন জারির সময়সীমা।
লিমিট অফ টাইম ফর এক্সিকিউশন, জারি দরখাস্ত দাখিলের সময়সীমা। কি ফেরদৌস, আপনার তো পরীক্ষার না, আপনি ব্যাক আসছেন কেন? জারির সময়সীমা, লিমিট অফ টাইম ফর এক্সিকিউশন। আপনাদের এত ভালোভাবে পড়ার পরে জাস্ট যাই না পড়তে মন চাইলে জাস্ট খালি ভিডিওটা দেখবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো জারির সময়সীমা প্রতিটা মূল মামলা দায়েরের যেরকম একটা তামাদি মেয়াদ আছে, জারি মামলা দায়েরেরও একটা তামাদি মেয়াদ আছে। এটা আপনি অনন্তকাল ধরে দায়ের করতে পারবেন না। তো এখানে দেখেন, জারির দরখাস্ত দাখিলের সময়সীমা সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির গোল দেবেন 48 ধারা এবং তামাদি আইনের প্রথম শিডিউলের 182 অনুচ্ছেদ অনুসারে নিয়ন্ত্রিত হয়। তাহলে জারি মামলার তামাদি মেয়াদ কত হবে এটা বলা আছে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 48 ধারায়। আর তামাদি আইনের কত কোথায়? তামাদি আইনের 182 অনুচ্ছেদে। তো প্রথমে আমরা জানবো যে জারির প্রথম আবেদন, এটা গোল দেবেন, জারির প্রথম আবেদন বা জারি মামলা দায়েরের মেয়াদ। তামাদি আইনের ধারা বলছে 182, অ্যাকচুয়ালি হবে কত? অনুচ্ছেদ 182, অনুচ্ছেদ 182। দেখেন, যখন ডিক্রি পেলেন, ডিক্রি পাওয়ার পরে জারি মামলা করতে হবে তামাদি আইনের 182 অনুচ্ছেদ অনুসারে 3 বছরের মধ্যে। কত বছর? 3 বছর। তো 3 বছরের মধ্যে তো আপনি জারি মামলা করলেন। যদি ডিক্রিটা নিবন্ধিত হয় তাহলে 182তেই বলতেছে জারি মামলার তামাদি মেয়াদ 6 বছর। কত বছর? 6 বছর। মানে অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে যে ডিক্রি আবার নিবন্ধিত হবে কেন, ডিক্রি আবার রেজিস্ট্রেশন করবে কেন? আপনারা যখন জায়গা বেচা কেনা করেন তখন দলিল যেরকম রেজিস্ট্রেশন হয়, এই ডিক্রিও নিবন্ধন করা যায়। আপনি যে ডিক্রি পাইছেন সাজাইয়া একেবারে রেজিস্ট্রেশন করে দেওয়ালে লাগাই রাখছেন যে এই যে আমার ডিক্রি, সো ডিক্রিও নিবন্ধন করা যায়। এখন তাহলে ডিক্রি যদি নিবন্ধিত না হয় তাহলে জারি মামলার প্রথম আবেদন কত? 3 বছর। আর যদি নিবন্ধিত হয় 6 বছর। এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার তাইলে বিষয়টা কি এরকম যে আমি 2 বছরের মধ্যে মামলা, 2 বছরের মধ্যে ডিক্রি পাওয়ার 2 বছরের মধ্যে আমি জারি মামলা করি নাই, তাহলে নরমালি হাতে আছে কত? 1 বছর। তো 2 বছর পরে এসে আমি নিবন্ধন করলাম, তাহলে আমার হাতে কি 6 বছর আছে কিনা? দুষ্ট বুদ্ধি, আমাদের বাঙালি তো সবসময় দুষ্ট বুদ্ধি। আর এই দুষ্ট বুদ্ধির সলিউশন ব্রিটিশরা আরো আগে করে গেছে, আমাদের তো আগে দুষ্ট বুদ্ধি ওদের। তো ওরা এই সলিউশন করে গেছে, রেজিস্ট্রেশন অ্যাক্টে প্রতিটা দলিল বা প্রতিটা এই যে বিক্রয় দলিল, দান দলিল, ডিক্রি, এগুলা রেজিস্ট্রেশনের একটা নির্দিষ্ট সময় আছে। ধরেন ডিক্রি, উদাহরণস্বরূপ বলি বোঝার সাথে, যে ডিক্রি প্রদানের 30 দিনের মধ্যে ডিক্রি নিবন্ধন করতে হবে, এর মধ্যে যদি না করেন আর আপনি পারবেন। বুঝছেন? তার মানে এমন না যে 5 বছর পরে যে আমি নিবন্ধন করলাম, এই সুযোগ কিন্তু নাই। সো আমার জাস্ট মনে রাখতে হবে যে ডিগ্রি পাবার পরে তামাদি আইনের 182 অনুচ্ছেদ অনুসারে জারি মামলা করতে হবে 3 বছর। এটারে প্রথম আবেদনও বলা যায় বা জারি মামলাও বলা যায়। এবং যদি নিবন্ধিত হয় তাহলে কতদিন? 6 বছর। এই যে দেখেন, ডিক্রি জারির প্রথম আবেদন, ফার্স্ট অ্যাপ্লিকেশন বা জারি মামলা মূলত একই বিষয়। তামাদি আইনের 182 অনুচ্ছেদের অধীন ডিক্রি জারির তামাদি মেয়াদ বা জারি মামলার তামাদি বা ডিক্রি জারির প্রথম আবেদন দাখিলের তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। অর্থাৎ ডিক্রি প্রদানের তারিখ হতে 3 বছরের মধ্যে ডিক্রিদার ডিক্রি জারি মামলা করবে, ডিক্রি জারি প্রথম আবেদন করবে। অর্থাৎ প্রথম আবেদনও যা, জারি মামলাও তাই। অর্থাৎ জারি মামলার দায়েরের তামাদি মেয়াদ কত বছর? 3 বছর। এইটুকু বুঝতেন? আর নিবন্ধিত হলে কত বছর? 6 বছর। এবার আমরা চলেছি জারির নতুন আবেদন, ফ্রেশ অ্যাপ্লিকেশন দায়েরের সর্বোচ্চ মেয়াদ কত ধারায় বলছে? 48। এই 48 ধারা কোন আইনের? দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধির 48 ধারা। দেওয়ানি কার্যবিধির 48 ধারা ডিক্রি জারির নতুন আবেদন দাখিল করার সর্বোচ্চ মেয়াদ উল্লেখ করে দিয়েছে। 48 ধারা অনুযায়ী ডিক্রি জারির নতুন আবেদন দাখিল করার সর্বোচ্চ মেয়াদ 12 বছর। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে আবেদন তো একবার করলাম, আবার কেন নতুন আবেদন করতে হবে নাকি? বিষয়টা হলো এরকম যে আপনি নরমালি তো জারি মামলা করবেন 3 বছর অথবা 6 বছর। যদি নিবন্ধিত না হয় তাহলে 3 বছর, নিবন্ধিত হইলে 6 বছর। এখন জারি মামলা করার পরে
কোনো কারণে আপনার এই জারি মামলাটা স্থগিত হয়ে আছে, এটা হতে পারে আপিল আদালত স্থগিত করছে, এটা হতে পারে জারি মামলা নিজেই স্থগিত হয়েছে, এটা হতে পারে বল প্রয়োগ করে স্থগিত করছে, যে কোনো কারণে ওই জারি মামলাটা একবার করছিলেন ওটা কি হয়ে আছে, স্থগিত হয়ে আছে। পরবর্তীতে যখন ওই স্থগিত আদেশটা কেটে যাবে, ধরেন বল প্রয়োগ আর নাই বা আপিল আদালত আপনার পক্ষেই ডিক্রি দিছে, তো জারি মামলা তো অলরেডি আপনি করছেন, যেটা কি অবস্থায় আছে, স্থগিত অবস্থায় আছে। তারপরে আপনি আপনি ডিগ্রি পাইলেন বা ওই বল প্রয়োগ আর নাই, সেই ক্ষেত্রে আপনি করবেন নতুন আবেদন। নতুন আবেদন করতে হবে কত বছরের মধ্যে? ওই যেদিন স্থগিতাদেশ কেটে গেল বা যেদিন ডিগ্রি আপনার পক্ষে হলো সেদিন থেকে কত বছরের মধ্যে? 12 বছর। 12 বছরের মধ্যে। তাহলে আমার মনে রাখতে হবে যে একটা মামলা ডিগ্রি পাওয়ার পরে প্রথমেই কিন্তু 12 বছর না, প্রথমে ডিগ্রিদের মামলা কত বছর? আইদার 3 ইয়ার্স অর 6 ইয়ার্স। এর মধ্যে এই 3 বছর বা 6 বছরের আবেদনটা করার পরে যদি কোনো কারণে এই আবেদনটা থমকে যায় বা স্থগিত থাকে, তারপরে যখন ওই স্থগিত আদেশটা কি কেটে যাবে, তখন নতুন আবেদন করতে হবে কত বছরের মধ্যে? 12 বছর। এবং এই 12 বছরের যে আবেদন, এটার উপরে ফ্রেশ অ্যাপ্লিকেশন বা নতুন আবেদন। এই যে দেখেন, তো 48 ধারায় বিধান করা হয়েছে, বল দিবেন নিষেধাজ্ঞা ডিগ্রি ব্যতীত। এই পিজুর সাহেব, আপনি তো দেওয়ানি প্র্যাকটিস করেন, যে প্রশ্ন জিজ্ঞেস করবে আমি বলতেছেন করি না। আমার একটা প্রশ্ন আছে কিন্তু বলবেন যে স্যার জীবনেও দেওয়ানি কোর্টের দায়িত্ব হাঁটি না নাকি? আচ্ছা যাই হোক, দেখেন ঠিক আছে, যেহেতু বলেন করি না, তাহলে আর কি প্রশ্ন করব। দেখেন তাহলে 48 ধারায় বিধান করা হয়েছে, নিষেধাজ্ঞার ডিগ্রি ব্যতীত অন্য কোনো ডিগ্রি জারির আবেদন করা হয় একই ডিগ্রি জারি করার জন্য 12 বছর অতিবাহিত হওয়ার পর দায়েরকৃত কোনো নতুন আবেদনের ভিত্তিতে কোনো আদেশ দিবে। তো আপনি এখানে মনে রাখবেন, জারি মামলার প্রথম দরখাস্ত 3 বছর 6 বছর, আর নতুন দরখাস্ত 12 বছর। কিন্তু নিষেধাজ্ঞার ডিগ্রি জারির দরখাস্ত 12 বছর পরেও করা যায়। এর ক্ষেত্রে 12 বছরের বিধান প্রযোজ্য না। ওই যে বলছে 12 বছর ধরে করা যাবে। হ্যাঁ, 12 বছর পর আজীবন করা যাবে। নিষেধাজ্ঞার জারি মামলা কি আজীবন করা যাবে। এখন আপনি যদি বলেন, আসলে অনেক ব্যাখ্যা তো, যদি বলেন যে স্যার নিষেধাজ্ঞার ডিগ্রি জারির তামাদি মেয়াদ আজীবন কেন, প্রশ্ন আসে যে আজীবন কেন। এটার কারণ হলো নিষেধাজ্ঞার নেচার আপনার বুঝতে হবে। আমারে আমার প্রতিবেশী বেদখল করতে চাই, তাহলে আমার প্রতিবেশী বেদখল করতে চাইলেই তো আমি নিষেধাজ্ঞার মামলা করব। সো নিষেধাজ্ঞার মামলা আমি করলাম, করার পর দীর্ঘদিন মামলা চলার পরে নিষেধাজ্ঞার ডিগ্রি আমি পেলাম, তার মানে প্রতিবেশীরা নিষেধ করলো যে তুমি জীবনেও এর বেদখল করবা না, নাকি? তাহলে নিষেধাজ্ঞার জারি মামলা সাথে সাথে করা লাগে না, কারণ সে তো আমার এখনো বেদখল করে নাই, উল্টা তারা আদালত আদেশ দিয়ে দিচ্ছে যে তুমি আর বেদখল করবা না। কিন্তু আমি ডিগ্রি পাওয়ার পরেও ভবিষ্যতে সে তো 10 বছর 12 বছর 20 বছর পরেও আমার বেদখল করতে পারে। যখনই আমার বেদখল সে করবে বা যখনই বেদখল করার চেষ্টা করবে, তখনই আমাকে জারি মামলা করতে হবে। এবং জারি মামলা করলে তারা গ্রেফতার করতে পারে এবং তার সহায় সম্পত্তি ক্রোধ করতে পারে। এই কারণে নিষেধাজ্ঞার জারি মামলা কি আজীবন। সো যেটা মনে রাখেন খুব সংক্ষেপে, যে জারি মামলার প্রথম দরখাস্ত 3 বছর, কখনো 6 বছর, আর নতুন দরখাস্ত কত? 12 বছর। আর নিষেধাজ্ঞার ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য না, এইটুক মনে রাখেন। ব্যতিক্রমটা দেখবো, ব্যতিক্রম পাইছেন, যে ক্ষেত্রে 12 বছর পরেও জারি মামলা করা যায় আর কি। যথা দেখেন, যথা থেকেই শুরু করি। যে ক্ষেত্রে দেনাদার প্রবঞ্চনা কিংবা শক্তি প্রয়োগের দ্বারা ডিক্রি জারিতে বাধা প্রদান করে, দেনাদার তিনি প্রতারণা করছে বা শক্তি প্রয়োগ করে থামায় রাখছে যে জারি মামলা করতে দেব না, কোর্টের দ্বারা যাইতেই দেয় না, তা সেই ক্ষেত্রে 15 বছরও যদি আমার থামাই রাখে, 15 বছর পরে গিয়ে আমি জারি মামলা করতে পারবো। আর একটা হলো পরেরটা দেখেন, জারির আবেদনটি নিষেধাজ্ঞার ডিগ্রি জারি সংক্রান্ত হলে, জারির আবেদনটা যদি কি হয়, নিষেধাজ্ঞার ডিগ্রি হয়, সেক্ষেত্রেও জারি মামলা করা যাবে। সো আপনাদের তো অনেকের মাথায় কম ধরে বা সময় কম, টেকনিক্যালি যে বিষয়গুলো মনে রাখা দরকার, জারি মামলার আবেদন বা প্রথম দরখাস্তের আবেদন বলছে তামাদি আইনের 182 অনুচ্ছেদ 3 বছর, নিবন্ধিত হলে 6 বছর। আর প্রথম আবেদন করতে হবে দেওয়ানি কার্যবিধির 48, সরি নতুন অ্যাপ্লিকেশন দেওয়ানি কার্যবিধির 48 ধারা অনুসারে কত বছর? 12 বছর। নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোনো মেয়াদ নেই। আর 12 বছর পরেও দরখাস্ত করা যাবে যদি প্রতারণা থাকে
আর যদি ডিক্রিটা হয় কি ডিক্রি, নিষেধাজ্ঞা। আর এই জায়গা থেকে দেখবো না, অনেক আলাপ আলোচনা আছে, দেখবো না। জাস্ট এই যে সংক্ষেপে জেনে রাখা ভালোর উপরে আছে, দেখেন ডিক্রির সত্যায়িত কপি নিবন্ধিত হলে, পাইছেন? যে ক্ষেত্রে ডিক্রি বা আদেশের সত্যায়িত কপি, সার্টিফাইড কপি বা নিবন্ধিত, সেই ক্ষেত্রে ডিক্রি জারির তামাদি মেয়াদ কত বছর? 6 বছর। আগেই বলছি না, 6 বছর। ইসমাইল, আপনার তো যাবার সময় হয়ে গেছে, সময় হয়েছে না? জি। তো দেখেন, ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে নোটিশ, এটা ইম্পর্টেন্ট। ডিক্রি জারির আমরা জানি মূল মামলায় দেওয়া লাগে কি? সমন। সমন। আর বাড়ি মামলা করলে দায়িত্বে দেওয়া লাগবে কি? নোটিশ। এখন কখন নোটিশ দেওয়া বাধ্যতামূলক, কখন বাধ্যতামূলক না? দেখেন, নিম্নলিখিত ক্ষেত্রে ডিক্রি জারির মামলা করলে বা ডিক্রি জারির আবেদন করলে নোটিশ দিতে হবে যে কেন তার বিরুদ্ধে ডিক্রি জারি করা হবে না, তা কারণ দর্শানোর জন্য। ডিক্রি প্রদানের গোল দিবেন 2 বছর পর, এটা ইম্পর্টেন্ট। ডিক্রি প্রদানের 2 বছর পর যদি জারি মামলা করেন তাহলে নোটিশ দিতে হবে, আর ডিক্রি পাওয়ার 2 বছরের মধ্যে করলে নোটিশ দেওয়া লাগবে না। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কখন নোটিশ দেওয়া লাগবে, কখন নোটিশ দেওয়া লাগবে না। তারপরে দেখেন, কোন পক্ষের বৈধ প্রতিনিধির বিরুদ্ধে ডিক্রি জারির আবেদন করলে, বৈধ প্রতিনিধি মানে হলো যার বিরুদ্ধে জারি মামলা করবেন দায়িত্ব মারা গেছে, তার বাচ্চা কাচ্চা আছে, তাহলে তার বিরুদ্ধে জারি মামলা করলে অবশ্যই নোটিশ দিতে দিতে হবে। হবে, তাতে একদিন পরে করলেও। আর একটা হলো কোন বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে ডিক্রি জারির আবেদন করলে, বিদেশি রাষ্ট্র যদি হয়, ধরেন বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূত আপনার মামলার বিবাদী, তাহলে সেই ক্ষেত্রেও কি দেওয়া লাগবে? নোটিশ দেওয়া লাগবে। তাহলে 2 বছর পরে মামলা করলে, বৈধ প্রতিনিধির বিরুদ্ধে মামলা করলে, আর বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে করলে জারি মামলা কি দেওয়া লাগবে? নোটিশ দেওয়া লাগবে। আচ্ছা, তো সংক্ষেপে জেনে রাখা ভালোর সর্বশেষের 2 নাম্বারটা, শেষের দিক থেকে 2 নাম্বার, যে ক্ষেত্রে কোনো ডিক্রি সংশোধন করা হয়েছে সেক্ষেত্রে ডিক্রি জারির দরখাস্ত সংশোধনের তারিখ হতে 3 বছরের মধ্যে দায়ের করতে হবে, তামাদি আইনের 182(5) 3 স্টার্টে। এই একটা জিনিস জানলে আপনি তামাদি আইনের 5 মার্কের একটা প্রশ্নের উত্তর করতে পারবেন, শুধুমাত্র এই তথ্যটুকু জানা থাকলে। তো বিষয়টা হলো, যে একজন ব্যক্তি সে ডিগ্রি পাইবে 21 সালে, 21 সালের 1 জানুয়ারিতে, তাহলে জারি মামলা করতে হবে তাকে কত দিনের মধ্যে বলেন তো? 22, 23, 24। ধরেন 22 সাল পর্যন্ত, 21 সাল তো গেছে, 22, 23 সাল পর্যন্ত সে কোনো জারি মামলা করে নাই। 23 সালে আদালত ওই ডিগ্রিটা সংশোধন করছে, তাহলে জারি মামলার তামাদি মেয়াদ কাউন্ট হবে 23 থেকে, যেদিন সংশোধন করলো ওই দিন থেকে 3 বছর। তাহলে 24, 25, 26। ডিগ্রি যেদিন প্রথম দিল সেদিন থেকে না, যেদিন ডিগ্রি সংশোধন হলো সেদিন থেকে। বুঝতে পারতেন? আইন পড়বেন, আইন পড়লে আপনাদের নিজেদেরও কমন সেন্স বাড়বে, বিচার বুদ্ধি বিবেকের উন্নতি হবে। যে যেদিন ডিগ্রি দিছে সেই দিন থেকে না, যেদিন ডিগ্রি সংশোধিত হয়েছে সেদিন থেকে 3 বছরের মধ্যে জারি মামলা দায়ের করতে হবে। তামাদি আইনে একবার প্রশ্ন আসছিল, যে একটা ফ্যাক্ট আসছিল যে না, জি? কি করছে? না, গাড়ি কোথায় হয়ে পরে গাতে মাথায় গেছে পুরো সাদাই। চলে গেছে। এই সাবধান নির্মল সাহেব, ওনার হাতে না লাগুক। এখন আপনি যদি টেবিলে ফেলে যান আর ওই 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 ইন্ডিকেটর দিয়ে আদা কেটে চা খাবেন, এই সেটাই তো, সেটাই তো মানে না, এটা শীতটা। এটা দিতে নাকি? আরে ওই যে আপেল কাটছে তুই এটা দিয়ে। এটা নষ্ট, এটা নষ্ট। এটাই ভালো না। আর আপনি দেখেন। আচ্ছা শুনেন, তো তাহলে ডিগ্রি সংশোধনের তারিখ হতে যে কথা বলতেছিলাম, যে তামাদি আইনে একবার প্রশ্ন আসছে যে এত সালে ডিগ্রি দিছে, এত সালে সংশোধিত হয়েছে, এখন জারি মামলা করার তার সময় শেষ,
মানে জারি মামলাটা করবে কতদিনের মধ্যে? সংশোধনের তারিখ থেকে সংশোধনের তারিখ থেকে 3 বছর, প্রথম প্রদানের তারিখ থেকে 3 বছরের মধ্যে না। না। তারপরে এই সংশোধনীটা এই সংশোধনীটা হলো যে ডিগ্রি আপনি পাইছেন, পাওয়ার পরে এখন ডিগ্রিতে ভুল আছে, ডিগ্রিতে আবুল হোসেন খান লেখা হয়ে গেছে কিন্তু হবে আবু শামা খান, বা ডিগ্রিতে ওই করণিক ভুল আছে, ডিগ্রিতে হওয়া উচিত ছিল 1% লেখা হয়ে গেছে 2%, যে কোনো একটা ভুল আছে। তো এই ভুলটা যখন সংশোধন করবে তখন থেকে আবার জারি মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। অন্যদিকে তামাদি আইনের 183 অনুচ্ছেদে বলা হয়েছে হাইকোর্ট বিভাগ কর্তৃক সাধারণ আদিম দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়, ডিক্রি, আদেশ অথবা সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর করার জন্য 12 বছরের মধ্যে দরখাস্ত দাখিল করতে হবে। এই কথাটার অর্থ খুব সহজ, পড়ে মনে হচ্ছে জটিল। খুব সহজ হলো এইভাবে যে আমরা জানি নরমালি আমরা যে মামলা টামলার কথা পড়ছি এই মামলাগুলো দায়ের করে তো এই যে নিম্ন আদালতে, কিন্তু কিছু কিছু মামলা আছে যে মামলাগুলোর সরাসরি দায়েরই করতে হয় হাইকোর্টে। কোম্পানির মামলা, জাহাজের মামলা, রিট মামলা, এই মামলাগুলো হবে কোথায়? হাইকোর্টে। তাহলে হাইকোর্ট ওই মামলায় যদি ডিক্রি দেয়, জারি মামলা তো হাইকোর্টেই করতে হবে না, সেই ক্ষেত্রে জারি মামলার তামাদি মেয়াদ 12 বছর, 183 অনুচ্ছেদ, 183 অনুচ্ছেদ। তো হাইকোর্ট বিভাগ যদি অ্যাজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন সে যদি কোনো ডিক্রি দেয় সেটা জারি মামলা করতে হবে হাইকোর্টেই 12 বছরের মধ্যে। কত অনুচ্ছেদ? 183। তো আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি যে জারি মামলা দায়ের করার জন্য দ্য কোড অফ সিভিল প্রসিডিওরের 48 ধারা অনুযায়ী সর্বোচ্চ কত বছর সময় পাওয়া যেতে পারে? কত? 12 বছর। 2 নাম্বার দেখেন, ডিক্রির তারিখ থেকে কত সময়ের মধ্যে ডিক্রি জারির জন্য আবেদন করলে দায়ীকের প্রতি কারণ দর্শানোর নোটিশ দিতে হবে না? কত বছর? 2 বছর। এগুলো ইম্পর্টেন্ট সব। এই জায়গা পর্যায়ক্রমে যত প্রশ্ন আছে সব পড়ে নেবেন। 8 নাম্বার প্রশ্নটা যদি পড়ি যে কখন 12 বছর পরেও ডিক্রি জারির আবেদন করা যায়? দেনাদার প্রতারণা বল প্রয়োগ দ্বারা ডিক্রি জারিতে কি বাধা প্রদান করলে। তো সেলফ প্র্যাকটিসের 2, এই সব পড়বেন, এগুলো সব পড়বেন। 5, 6, 8, 9 এগুলো ইম্পর্টেন্ট। আমরা একটু বিরতি নেব, বিরতি নেওয়ার পরে ডিগ্রি জারি পদ্ধতি পড়বো। আমার এক কাপ কফি খাওয়ান ফেরদৌস সাহেব। তার আগে বলে দিই, আগামীকাল থেকে দেওয়ানি কার্যবিধির ক্লাস টেস্ট শুরু। আগামীকাল দেওয়ানি কার্যবিধির ক্লাস টেস্ট আছে, 1 থেকে 7 আদেশ পর্যন্ত পড়বেন, 40 মার্কের, 50 মার্ক কালকে দিবেন। মানে একদম হ্যাঁ। প্রথম থেকে 27 প্রথম থেকে 7 আদেশ পর্যন্ত, বুঝছেন? প্রথম থেকে 7 আদেশ পর্যন্ত 50 মার্ক। কি হয়েছে? বড় করে হয়ে গেছেন কি? জি, বলছি এরিয়াটা কি বড় হয়ে গেছে? এরিয়া ছোট হয়ে আছে। আসেন, এই তানভীর সাহেবের কি মন্তব্য এই বিষয়ে? এই যে 1 থেকে 7 আদেশের 50 মার্ক, কি বলেন? আপনার ব্যাগে আছে তাই? ভাই মাঝে মাঝে শিক্ষানবিশ আইনজীবীর ব্যাগে ছুরি বর্তমানে না রাখাই ভালো। ঢাকা শহরে একটা ভিডিও দেখলাম, উনি ওই সেনাবাহিনীর ওরা ওই চেক করতেছে, একজনের ব্যাগের ভিতরে বেসবলের একটা ব্যাট পাইছে। বেসবলের ব্যাট, এখন বলতেছে যে বেসবলের ব্যাট আপনি এত রাত্রে আপনার ব্যাগের ভিতর মানে গাড়ির ব্যাগ ঢালাই কেন, তারপরে মানি রিসিট কই, এই সেই বিভিন্ন কিছু। তো উনি বলতেছে যে কিনছি হলো কতদিন আগের, মানি রিসিট কি আমার সাথে থাকবে? আর আমি হসপিটাল থেকে আসতেছিলাম, আমরা মাঝে মাঝে খেলতে যাই, এই কারণে এই ব্যাট আছে। তো সেই ব্যাট সর্বশেষ পর্যন্ত তার কাছ থেকে রেখে দিয়েছে। সো সেখানে বেসবলের ব্যাট থেকে তো ছুরি অনেক মানে মারাত্মক জিনিস। হ্যাঁ, তো হ্যাঁ, এজন্য আপনারা ওই ছুরি টুরি বর্তমানে কাছে না রাখাই ভালো, বিপদ এড়ানোর জন্য। দেখেন, তো তাহলে আমরা চলে আসি ডিক্রি জারির পদ্ধতি, মোডস অফ
এক্সিকিউশন অফ ডিক্রি। ডিক্রি জারির বিভিন্ন পদ্ধতি আছে, সকল ডিক্রি জারির এক পদ্ধতি কিন্তু না। অর্থের মামলায় ডিক্রি জারি করে টাকা আদায় করে দেবে, দখলের মামলায় দখল ফিরাই দিবে, তারপরে কিছু কিছু ডিক্রি জারিতে সম্পত্তি ক্রোক করে দিবে, এইগুলা। তো দেখেন, দেওয়ানি কার্যবিধির 51 ধারা ডিক্রি জারি করতে আদালতের ক্ষমতা নিয়ে আলোচনা করছে। ডিক্রি জারির বিস্তারিত পদ্ধতি 21 আদেশে বর্ণনা করা হয়েছে। তো আপনি যেটা মনে রাখবেন যে 51 ধারায় 5 ভাবে, কয় ভাবে? ভাবে 5 ভাবে ডিক্রি জারি করতে পারে। এই 5 ভাগটা আপনার মনে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ডিক্রি জারি করা যায় কয় ভাগে? 5 ভাগে। ডিক্রিভুক্ত কোনো সম্পত্তি অর্পণের মাধ্যমে, কোনো সম্পত্তি ক্রোক বিক্রয় দ্বারা বা ক্রোকবিহীন বিক্রয়ের মাধ্যমে, দেনাদারকে গ্রেফতার ও কারাগারে আটকের দ্বারা, রিসিভার নিয়োগের মাধ্যমে, আর একটা কি, অন্য কোনো পন্থায় ডিক্রি জারির আদেশ প্রদান করে। জেনে রাখা বলো, দেখেন এটা মনে রাখতে হবে যে 2 নম্বর পয়েন্টটা, সম্পত্তি বাটোয়ারা অথবা বিভাজন সম্পর্কিত কোনো ডিক্রি বাস্তবায়ন করার দায়িত্ব কালেক্টর বা কালেক্টরের অধীনস্থ গেজেটেড কর্মচারীর। তাহলে ডিক্রি কার্যকর করবে কে? কালেক্টর। 54 ধারা সম্পত্তি বাটোয়ারা বা অংশ বিভাজন নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষায় ভাই ভাই যে গতকাল আগামীকাল থেকে শুরু, জিজ্ঞাসা করে বাটোয়ারা সম্পর্কে কোথায় আছে? 54 ধারায়। আর এখানে লেখেন 20 আদেশের 18 বিধি। 20 আদেশের 54 ধারা সমান সমান 20 আদেশের 18 বিধি। বাটোয়ারা মামলা। তো বিগত বছর প্রশ্ন দেখেন, দেওয়ানি কার্যবিধির 54 ধারায় কোন বিষয় বর্ণিত হয়েছে? সম্পত্তি বাটোয়ারা বা কি অংশ বিভাজন। 20 আদেশের কত বিধি? 20 আদেশের 18 বিধি। গ্রেফতার এবং আটক, অ্যারেস্ট এন্ড ডিটেনশন, যে কোনো সময় যে কোনো দিনে ডিক্রি জারির জন্য দেনাদারকে গ্রেফতার করা যাবে এবং দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। অর্থাৎ দেওয়ানি মামলায় যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় গ্রেফতার করা যাবে, দিন রাত 24 ঘন্টা। জেনে রাখা ভালো, দেনাদারকে গ্রেফতার করার উদ্দেশ্যে কোনো বাসগৃহে গোল দিবেন সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের পূর্বে প্রবেশ করা যাবে না। ধারা মনে না রাখতে পারলে সমস্যা নাই, কিন্তু কোনো ঘরে ঢোকা যাবে না কখন? সূর্যাস্তের পরে, সূর্যোদয়ের পূর্বে। তাহলে একটু আগে বললাম যে যে কোনো সময় গ্রেফতার করা যায়, এই জায়গা বলতেছে রাতের বেলা গ্রেফতার করা যাবে না। এটা কি কন্ট্রাডিক্টরি কিনা? পরস্পর বিরোধী কিনা? পরস্পর বিরোধী না। আগেরটাই বলছে ঘরে, আগেরটা বলছে যে কোনো সময় গ্রেফতার করা যাবে, আর এটা বলছে ঘরের মধ্যে যাবে না। বুঝছেন? ঘরের মধ্যে কি তোমরা যাবে, শুধু ঘরের ভিতর যাবে না আর কি। জি, বাইরে পাইলে আবার করতে পারবে। হ্যাঁ, বাইরে পাইলে আবার যে কোনো সময় চা খেতে গেছে দোকানে, পারবে। নির্মল বাইরে ফোন নিয়ে কথা বলতে গেছে, নিয়ে ধরে ধরে নিয়ে গেল। আচ্ছা, তো দেখেন তারপরে ডিক্রি জারিতে মহিলা দায়িককে আটক না করা, এখানে চলে আসি। মহিলা দায়িক, যে ক্ষেত্রে দায়িক হচ্ছেন একজন কে? মহিলা। গোল দিবেন অর্থ পরিষদের ডিক্রির ক্ষেত্রে, অর্থ পরিষদের ডিক্রি জারি করতে আগে ছিল, বর্তমানে যেটা আছে, আগে ছিল যে ডিক্রি জারি করতে কোনো মহিলার গ্রেফতার করা যাবে না। অর্থাৎ অর্থের মামলায় যদি দায়িক মহিলা হয় তাহলে তার গ্রেফতার করা, তবে কোন মহিলা কাটেন, কোন মহিলা কেটে এই জায়গায় লেখেন বৃদ্ধ, অসুস্থ, বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলা। কে কে বলেন? বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী, আর কে? স্তন্যদানকারী মহিলা। এই কয় শ্রেণীরে অর্থের মামলায় গ্রেফতার করা যাবে না। আগে ছিল কে? যে কোনো মহিলা, সে সুস্থ হলেও তারা গ্রেফতার করা যেত না। বর্তমানে কি? বৃদ্ধ,
গর্ভবতী এই বৃদ্ধ কি মহিলাই হওয়া লাগবে? না, বৃদ্ধ পুরুষ মহিলা যে কেউ হতে পারে। 12 বছরের বুঝছেন? স্যার বৃদ্ধর ক্ষেত্রে পুরুষ মহিলা উভয় হ্যাঁ, উভয় অসুস্থ হ্যাঁ গর্ভবতী বৃদ্ধ। 25 সালের সংশোধন স্যার। হুম। তারপরে দেখেন, দাম্পত্য পুনরুদ্ধারের ডিক্রি জারি করতে কোন মহিলাকে দেওয়ানি কারাগারে গ্রেফতার বা আটক রাখা যাবে না। দাম্পত্য পুনরুদ্ধারের ডিক্রি, এই লুৎফর সাহেব, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা কেন করে? আপনি কি করতে পারবেন কিনা বলেন? আপনি কি দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মামলা করতে পারবেন? এই তো করে না, পারবে স্যার পারবে পারবে। পুরুষ মহিলা কেমনে করবে? স্যার এখন স্ত্রী যদি সংসার করতে না চায় হুম। এখন উনি তো চাইবে সংসার করবে তাহলে উনি মামলা ওনার স্ত্রী আছে, জিজ্ঞেস তো করছে না উনি বিয়ে করছে। সেই ক্ষেত্রে একজন ব্যক্তি মামলা করছে, তার ওয়াইফ সংসার করতে যাচ্ছে না, আদালত ওয়াইফের বিপক্ষে ডিক্রি দিয়েছে, ওয়াইফ হচ্ছে তাই। এখন দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলায়, জারি মামলা করলে ওয়াইফকে গ্রেফতার করা যাবে না। বড়জোর ওয়াইফের যে সয় সম্পত্তি আছে এটা ক্রোক করা যাবে। সম্পত্তি ক্রোক করা যাবে, মন রে ক্রোক করা যাবে না। মনে দিচ্ছে চলে গেছে। আচ্ছা দেখেন, যে সকল ব্যক্তিদের দেওয়ানি কারাগারে গ্রেফতার বা আটক করা যায় না, একটা জিনিস আমি একটু বলে নিই, সেটা হলো যে আগে দেওয়ানি কারাগারে পাঠাইলে খোরাকি ভাতা দেওয়া লাগতো। যদি বাদীর কারণে যায় তাহলে খোরাকি ভাতা দিত বাদী, আর বর্তমানে দিবে সরকার। এখন আর বাদীর টাকা পয়সা দেওয়া লাগবে না। বুঝছেন? যে সকল ব্যক্তিদের দেওয়ানি কারাগারে গ্রেফতার বা আটক করা যায় না, এটা আমরা রিডিং পড়বো। বিচারিক কর্মকর্তা আদালতে যখন যাচ্ছে ফিরছে, দায়িত্ব পালন করছে, আইনজীবী তাদের সাক্ষী সমমান্য করে আদালতে যাচ্ছে ফিরছে বা যোগদান করছে, আইন প্রণয়নকারী সংস্থার কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যার অফিসিয়াল কার্যের জন্য মোকদ্দমা দায়ের করা হয়েছে, আর যে কোনো সরকারি কর্মচারী যার গ্রেফতার জনগণের জন্য কি বলেন বিপদ এবং অসুবিধা তৈরি করতে বলে সরকার অফিসিয়াল গেজেটে ঘোষণা করেছে। তো এখানে বিগত বছরের 1 নাম্বার প্রশ্নটা নির্মল পড়েন। টাকার ডিক্রি জারির মামলায় কোন ধরনের দায়ীকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে না? যে কোনো বয়সী স্ত্রীলোক এটা কি এখন সঠিক? না না, না। এখন এই তিনটার ভিতরে বয়স কেটা হয় বলেন তো, কোনটা উত্তর হয় যদি আমরা 4টার ভিতরে ধরি? তার সাথে তো পুরুষ, বা বিকলাঙ্গ বিকলাঙ্গ পুরুষ। পুরুষ, অসুস্থ যারা। অসুস্থ হ্যাঁ বুঝছেন? 58-তে আসি। আটক ও মুক্তি, ডিটেনশন এন্ড রিলিজ। দেওয়ানি কার্যবিধিতে কোথাও জামিন শব্দটা ব্যবহার করে নাই, এই জায়গা বলছে অ্যারেস্ট বলে নাই, এই জায়গা বলছে ডিটেনশন। Detention, আর মুক্তিরে বলছে কি, release, মানে জামিন এই জায়গায় ব্যবহার করছে রিলিজ। তো দেওয়ানি কার্যবিধির 58 ধারায় ডিক্রি জারিতে দেওয়ানি কারাগারে আটকের মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং কোন কোন শর্তে উক্ত মেয়াদের আগে দেনাদারকে কারাগার হতে মুক্তি দেওয়া যেতে পারে সেটা উল্লেখ করা হয়েছে। ডিক্রি জারিতে দেওয়ানি কারাগারে আটকের মেয়াদ এটা আমাদের জানতে হবে। 50 টাকার বেশি পরিশোধের ক্ষেত্রে গোল দিবেন 6 মাসের জন্য, আর 50 টাকা বা তার কম হলে 6 সপ্তাহ। 50 টাকার বেশি হলে কত? 6 মাস। আর 50 টাকা বা তার কম হলে 6 সপ্তাহ। এই পিজুর সাহেব, এই বিধান শুধুমাত্র জরিমানা দিতে না পারলে কতদিনের কারাদণ্ড হবে বলেন দণ্ডবিধিতে? দণ্ডবিধিতে আছে আপনার 50 টাকা হইলে স্যার 2 মাস, হুম। 100 টাকা হইলে 4 মাস, হুম। 100 টাকার বেশি হইলে 6 মাস। কত দাঁড়ায়? লুৎফর সাহেবের হেল্পলাইন নেন, সবাই জিজ্ঞেস করেন পারে কিনা। 67 দাঁড়ায়। কত ধারায়? 67 ধারায়। কালকে পরীক্ষা হলো না? আমরা চলে এসি ক্রোকে। ক্রোক, কেউ কোড়ক বলবেন না, ক্রোক।
কি জি হ্যাঁ আমার স্যার কাউ মানে কি হ্যাঁ বললাম যে কাউ মানে কি এটা তুমি বলো তো কাউ মানে কি স্যার আমার মা কাউ মানে কাইউ আচ্ছা দেখেন এখান থেকে একটা প্রশ্ন আসে যে কোন কোন সম্পত্তি কোন কোন সম্পত্তি দেওয়ানি মামলায় ক্রোক করা যাবে আর কোন কোন সম্পত্তি ক্রোক করা যাবে না। ডিক্রি জারির জন্য যে সকল সম্পত্তি ক্রোক বা বিক্রয় করা যাবে, জমি, গৃহ, দালান কোঠা, ব্যাংক নোট, চেক, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, বন্ড, কোম্পানি শেয়ার, এগুলা কি ক্রোক করা যাবে। বাট যেগুলো ক্রোক করা যাবে না এগুলো একটু এক্সেপশনাল টাইপের, একবার পড়লে বুঝবেন। দেখেন ডিক্রি জারির জন্য যে সকল সম্পত্তি ক্রোক বা বিক্রয় করা যাবে না, চাষির বাসগৃহ, হিসাবের খাতাপত্র, সরকারি পেনশনভোগীদের প্রাপ্য মঞ্জুরিকৃত বৃত্তি, আনুতোষিক মানে পেনশন ধরেন, জি পরিধেয় বস্ত্রাদি, রান্নার বাসন, বিছানা ইত্যাদি। মানে এগুলা কিন্তু ওই আগের গুলার থেকে একটু ব্যতিক্রম ধরনের। তো এই জিনিসগুলো প্রয়োগ করা যাবে না। নির্মলের এই গায়ের কোট ক্রোক করা যাবে? যাবে না। তানবিন সাহেবের ওই যে ঠান্ডার জন্য কানে যেটা দিছে ওটা ক্রোক করা যাবে? ওটাও ক্রোক করা যাবে না। তারপরে দেখেন সরকার চাইলে কৃষিজাত উৎপাদিত দ্রব্য বা কৃষকের খোরপোশের জন্য লাগে তা ক্রোক করা হতে অব্যাহতি দিতে পারে, তবে এটা চাইতে হবে কাকে? সরকারকে। সরকার যদি চায় তাহলে কৃষকের খোরপোশের জন্য, খোরপোশ মানে জানেন ভরণ পোষণ, সারা বছর তার থাকা খাওয়ার জন্য যা লাগবে সেটুকু বাদ দিয়ে অন্যান্য কিছু ক্রোক করতে পারে সরকার যদি চায়। আচ্ছা এখন এই জায়গায় একটা দেখেন চুক্তি প্রবল, নিষেধাজ্ঞা, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের ডিক্রি জারির পদ্ধতি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সকল ম্যাক্সিমাম ডিক্রি জারিতে এই তিনটার ক্ষেত্রেই মানে অধিকাংশ ডিগ্রির ক্ষেত্রে ক্রোকও করা যায়, গ্রেফতারও করা যায়। সম্পত্তি ক্রোকও করা যায়, আবার কি গ্রেফতারও করা যায়। কিন্তু দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে শুধু সম্পত্তি ক্রোক করা যায়, গ্রেফতার করা যায়। আর ওই যে চুক্তি প্রবলে ক্রোকও করা যায়, গ্রেফতারও করা যায়, নিষেধাজ্ঞায় ক্রোকও করা যায়, গ্রেফতারও করা যায়। আর দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে শুধু সম্পত্তি ক্রোক করা যায় কিন্তু হাজব্যান্ড ওয়াইফকে গ্রেফতার করা যায় না। বুঝছেন? এতটুকুই। তো বিগত বছরের প্রশ্ন আকিনুর জোরে পড়েন তো 1 নম্বর প্রশ্নটা জোরে। সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মোকদ্দমায় ডিগ্রি দায়ী কর্তৃক ইচ্ছাকৃতভাবে মান্য করতে অপারগ হলে তা জারির ক্ষেত্রে কোনো ব্যবস্থা অবলম্বন করা যাবে। দেওয়ানি কারাগারে আটক বা সম্পত্তি ক্রোক বা উভয়। চুক্তি প্রবলে আটকও করা যাবে, সম্পত্তি ক্রোকও করা যাবে। সেলফ প্র্যাকটিসের প্রশ্ন কষ্ট করে পড়ে ফেলবেন। আমরা চলে আসি ডিক্রি জারিতে স্থাবর সম্পত্তি বিক্রয়। ঠিক আছে, ভালো লাগতেছে না? ধরেন আজকে হচ্ছে 14 তারিখ, যদি 29 তারিখে পরীক্ষা হয় তাহলে তো আমাদের পড়ার কোনো বিকল্প নাই। বিকল্প নাই। আর যদি পরীক্ষা পিছায় সেটা তো আশীর্বাদ, বাট পিছানোর চিন্তা এখন করা যাবে না যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল স্টেটমেন্ট না ভাই না আসতেছে। তো আমাদের তরফ থেকে কিন্তু পড়ার কোনো মানে এমন না যে আমরা স্লো আগাচ্ছি বা পড়ার গতি কমে গেছে তা না, আমরা কিন্তু 2 মাস আগের থেকেই চালু করা শুরু করছি জোরে। তো আপনাদের দায়িত্ব হচ্ছে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা, আর এর আগের যে প্রশ্নগুলো আগে যে আমরা পড়ছি ওইগুলো একটু বারবার দেখা। এখন যে সমস্যা বা যে প্রতিকূলতার সম্মুখীন আপনি হবেন যে স্যার মনে তো থাকে না বা এত মাথায় রাখবো কিভাবে, আপনার দায়িত্ব হলো ধরেন আগামীকাল 7 আদেশ পর্যন্ত পরীক্ষা, আপনার দায়িত্ব হলো আপনার মনে থাক বা না থাক 7 আদেশ পর্যন্ত একবার রিভিশন দেওয়া। বুঝেন কিনা? মনে থাক বা না থাক 7 আদেশ পর্যন্ত রিভিশন দেওয়া, তারপর পরীক্ষা দিলেন। এখন পাস ফেল তো আল্লাহর হাতে, কিন্তু আমার এই জায়গার এখনকার যে স্ট্র্যাটেজি সেটা তো আমার অনুসরণ করতে হবে। ধরেন
গতকাল দণ্ডবিধি পরীক্ষা হলো, অনেকে হয়তো বা আপনারা যারা দণ্ডবিধি দেখা গেলো পুরোটা পড়েন নাই, আপনার মনে থাক বা না থাক আপনার উচিত ছিল দণ্ডবিধি একবার হলেও রিডিং করে আসা। আপনার তো 511টা ধারা তো মনে রাখা চারটিখানি কথা না, 1 বছর ধরে পড়লেও তো 511টা আপনি শুধু এক সাবজেক্ট মনে করতে পারবেন না। তো এই জন্য আমার যেটা দরকার, আমি যা যা দাগাইছি, লাল কলম দিয়ে দাগাইছি, যা যা করছি, আপনার মনে হচ্ছে যে আপনার মনে নাই, বারবার পড়ার পরেও মনে হচ্ছে আসলে মনে নাই, কিন্তু সব কিছু থাকার পরেও আমার তো দরকার 50। পরীক্ষার হলে আপনার এই প্রচেষ্টাটুকু দরকার। কিন্তু আপনি যদি হারার আগে হেরে যান, আগে থেকে যদি বলেন যে ধুর আমার তো মনে থাকে না, হাল ছেড়ে দিলাম, তাহলে তো হবে না ভাই। এই জায়গার দরকার হলো আপনার চেষ্টা। আপনি 511টা ধারা যদি বা সকল সাবজেক্ট যদি আপনার আগামী 1 বছরও সময় দেয়, তাও আপনি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন না যদি সিরিয়াস না হন। 1 বছর পর পরীক্ষা, তাহলে তো একটা গা ছাড়া ভাব আসবে, দূর কয়দিন পরে জাপানি, বুঝেন কিনা? জি। তো এই জন্য বাংলাদেশ বার কাউন্সিলে আমি সাধুবাদ জানাই, উনি পিছাইলে তো পিছাইলো, না পিছাইলে না পিছাইলো, যদি পিছাইও ওই কয়েকদিন পরে যে পিছাইলে ভালো, তাতে পোলাপান একটা পড়ালেখার মধ্যে থাকবে। আর আগে থেকে যদি পিছাই দেয় তাহলে ওই যে আবার একটা গা ছাড়া ভাব চলে আসবে না। আসেন, এজন্য আপনি আগামীকাল 1 থেকে 27 পর্যন্ত রিডিং পড়ে আসবেন, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। জীবন তো আর বিসর্জন দেওয়া যাবে না পরীক্ষার জন্য। Time is 7 o'clock a.m. সময় বলতেছে। আপনার ফোনে? হ্যাঁ। না আমার এই কিনাতে এরকম হয়েছে। আচ্ছা আমার আচ্ছা দেখেন, আমরা আরেকটু আছে 21 পড়ে শেষ করব। ক্রেতা কর্তৃক ক্রয় মূল্য জমা। এখন স্থাবর সম্পত্তি নিলামে উঠছে, নির্মল মামলায় জিতছে, ফেরদৌসের 10 লাখ টাকা দেওয়ার সামর্থ্য নাই। ফেরদৌসের চাপাইল ব্রিজের পাশে 10 শতাংশ জমি আছে। এখন ওই 10 শতাংশ জমি কি করবে? নিলামে তুলবে। নিলামে তোলার পরে এই 10 শতাংশ জমি নিলাম ক্রেতা হলো আমাদের লুৎফর সাহেব, উনি কিনছে। তো এখন সম্পত্তির নিলাম বিক্রয় হওয়ার সাথে সাথে ক্রেতা ক্রয় মূল্যের গোল দিবেন 25% নিলাম পরিচালনাকারী কর্মকর্তার নিকট প্রদান করবে। কত পার্সেন্ট? 25%। সাথে সাথে। যদি 10 লাখ টাকা দিয়ে কেনে তাহলে 2.5 লাখ টাকা সাথে সাথে দিতে হবে। এরূপ অর্থ প্রদানে ব্যর্থ হলে তৎক্ষণাৎ উক্ত সম্পত্তির পুনরায় নিলাম বিক্রয় হবে। আপনি 10 লাখ টাকা দিয়ে কিনছেন কিন্তু পরে টাকা দিতে পারতেছেন না, তাহলে নিলাম আবার হবে। ঠিক আছে? আর স্থাবর সম্পত্তি বিক্রয় হওয়ার তারিখ হতে গোল দিবেন 15তম দিনে, আদালত বন্ধ হওয়ার পূর্বে ক্রেতার সম্পূর্ণ ক্রয় মূল্য আদালতে জমা দিবে। কততম দিনে? এটা মনে রাখতে হবে। 85 বিধি, বিধি মনে থাক বা না থাক সাথে সাথে দিতে হবে কত পার্সেন্ট? 25%। আর বাকি টাকা 15তম দিনে আদালত বন্ধ হওয়ার পূর্বে। আর তা না যদি বলি পুনরায় আবার নিলাম হবে। হ্যাঁ। তো বিগত বছর প্রশ্ন 1 নম্বর পড়েন নির্মল। বিক্রির জারি মূল্যে কোনো সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ থেকে কত দিনের মধ্যে ক্রেতা কর্তৃক ক্রয় মূল্য আদালতে জমা দিতে হবে? কতদিন? 15 দিন। বুঝছেন? হুম। চলে আসি নিলাম রদের আবেদন। ফেরদৌসের সম্পত্তি নিলামে উঠছে, কিনছে লুৎফর সাহেব। এখন ফেরদৌস সাহেব বলতেছে যে এই সম্পত্তির মূল্য 10 লাখ না, এই সম্পত্তির মূল্য আরো বেশি। তাহলে ফেরদৌস এখন কি করবে? নিলাম রদের আবেদন করবে। নিলাম রদের আবেদনটা সম্পর্কে বলছে 89 আর 90। দেওয়ানি কার্যবিধির 21-29 বিধির অধীন ডিগ্রি জারিতে গোল দিবেন বিক্রয় রদের আবেদন করা যায়। ডিগ্রি জারিতে গোল দিবেন কোন স্থাবর সম্পত্তি বিক্রয় করা হলে উক্ত নিলাম বিক্রয়ের তারিখ হতে 30 দিনের মধ্যে বিক্রয় বাতিলের জন্য আবেদন করা যায়। কতদিন? এই ক্ষেত্রে ক্রয় মূল্যের 5% লেখা আছে। ক্রয় মূল্যের 5%-এর পরে বা আছে না, বা থেকে দাড়ি পর্যন্ত কেটে দেন। কাটছেন? তারপর লেখেন ক্রয় মূল্যের 5% পরে লেখেন এবং ডিক্রিদার যে অর্থ পেয়েছে, ডিক্রিদার যে অর্থ পেয়েছে তা ব্যতীত বকেয়া অর্থ।
এটা দিয়ে হ্রদের আবেদন করতে হবে। আমি একটু ব্যাখ্যা দিলে বুঝবেন। ধরেন নিলাম হ্রদের আবেদন কে করবে? তাই 89 বিধিতে কত দিনের মধ্যে? 30 দিন। তাহলে সে তো মুখ দিয়ে বললে হবে না। যদি ওই সম্পত্তিটা বিক্রি করে 10 লাখ টাকায়, তাহলে ক্রয় মূল্য কিনছে কত? 10 লাখ। তাহলে ক্রয় মূল্যের কত পার্সেন্ট? 5%। এবং নিলাম বিক্রি হওয়ার সাথে সাথে ডিক্রিদার যে টাকাটা পাইছে, একটা টাকা সে পাইছে না? ধরেন সে 25% পাইছে। তাহলে 25% পাইলে আর বাকি থাকে কত? 75%। 75%। তাহলে এই 75% আর হলো ক্রয় মূল্যের কত? 5%। এটা দিয়ে আমাকে নিলাম হ্রদের আবেদন করতে হবে। যদি ডিক্রিদার 50% পেত, 50% দিতে হবে। তাহলে ওই 5% আর কত? 50%। 50%। যদি ডিক্রিদার 10% পেত, 10% তাহলে 5% প্লাস ওই 90%, এটা দিয়ে মামলা দায়ের করতে, মানে হ্রদের আবেদন করতে হবে। তারপরে দেখেন, ডিগ্রি জারিতে কোনো স্থাবর সম্পত্তি নিলামে বিক্রয় হলে উক্ত নিলাম রদের জন্য 90 বিধির আবেদন করা যায়। তাহলে 89 বিধির আবেদন করা যায়, আবার 90 বিধিরও তো আবেদন করা যায়। তবে 90 বিধির অধীন দেখেন, নিলাম প্রচার বা পরিচালনায় গুরুত্বপূর্ণ অনিয়ম বা প্রতারণা থাকে। 90 বিধিতে আমার দেখাইতে হবে যে নিলাম পরিচালনায় অনিয়ম বা প্রতারণা ছিল, আর আবেদনকারীকে যদি 22 বিধির অধীন নোটিশ দিতে ব্যর্থ হয়। যদি আবেদনকারী প্রমাণ করতে পারে যে নিলাম প্রচার বা পরিচালনায় গুরুত্বপূর্ণ অনিয়ম বা প্রতারণা ছিল, তাহলে আদালত উক্ত নিলাম রদ করতে পারে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, 89 বিধিতে আবেদন করা যায়। 89 বিধিতে টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। 90 বিধিতে দেখাইতে হবে অনিয়ম ছিল। আর 90 বিধিতে কোনো টাকা পয়সার ব্যাপার স্যাপার নাই। নাই। উভয় ক্ষেত্রেই 30 দিন জেনে রাখা ভালো। দেখেন 89 এবং 90 বিধির অধীন নিলাম বিক্রয়ের তারিখ হতে 30 দিনের মধ্যে বিক্রয় বাতিলের আবেদন করা যায়। আমাদের এর কত অনুচ্ছেদ? 166। এখন '89 আর 90-তে কোনো আদেশ দিলে আদেশটা দিবে হলো 92 বিধিতে। 89 বা 90-তে যে আদেশই দেখ না কেন, আদেশটা দিবে কততে? 92-তে। 92 বিধিতে আদেশটা দেয়, এটা হলো আপিলযোগ্য আদেশ। তার মানে 21 আদেশে 92 বিধি আপিলযোগ্য আদেশ। মানে আমি নিলাম রদ চাইছি, আমারে নিলাম রদ করছে, আপিল। নিলাম রদ চাইছি, নিলাম রদ করে নাই, তাও কি? আপিল। 89 বিধিতে রদের আবেদন করেন, 90 বিধিতে রদের আবেদন করেন, বাট আদেশটা দেয় কততে? 92-তে। আর 21 আদেশে 92 বিধি হলো আপিলযোগ্য আদেশ। তো এখানে বিগত বছরের প্রশ্নের উপরে 89 এবং 90 বিধির যে কথাগুলো বলা আছে, এর পাশে একটু তীর চিহ্ন দিয়ে লেখেন বিধি কত? 92। তাহলে আপিলযোগ্য আদেশ কত বিধি? 21 দিচ্ছে 92 বিধি। শাকিল 2 নাম্বার প্রশ্নটা পড়েন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর অর্ডার 21 রুল 90 অনুযায়ী নিলাম রদের জন্য আবেদনকারীকে প্রমাণ করতে হবে ম্যাটেরিয়াল ইরেগুলারিটি অর ফ্রড ইন পাবলিশিং অর কন্ডাক্টিং ম্যাটেরিয়াল ইরেগুলারিটি অর্থ হলো গুরুত্বপূর্ণ অনিয়ম, আর ফ্রড মানে হলো প্রতারণা। ইন পাবলিশিং মানে মানে ওই প্রকাশ, আর কন্ডাক্টিং মানে হচ্ছে পরিচালনায়। অকশন মানে তো নিলাম, বুঝছেন? এটা দেখাইতে হবে 90-তে, আর 89-তে ম্যাটেরিয়াল ইরেগুলারিটি এন্ড ফ্রড দেখানো লাগবে না, বাট 89-তে টাকা দিতে হবে। আর 89, 90-তে যে আদেশই দেখ না কেন আপিলযোগ্য আদেশ 92 বিধি। 21 আদেশের সর্বশেষ বিধিটা আমরা মনে রাখবো, ডিক্রি জারিতে বিঘ্ন সৃষ্টি করা। 74 ধারা আছে না? 74 ধারার পাশে লেখেন 21 আদেশের 98 বিধি। মনে থাকলে থাকলো, না থাকলে নাই, কিন্তু আপনি রিডিং করবেন, এটা হলো আপনার দায়িত্ব। এমন না যে এক পাতা মুখস্থ না হওয়া পর্যন্ত আর এক পাতায় যাবেন না, তাহলে কিন্তু কপালে কলই দলে শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওই এক পাতা মুখস্থ করতে করতে যখন আর এক পাতা করবেন, দেখবেন যে আগের পাতা ভুলে গেছে।
এটা একটা ভাই সময় সাপেক্ষ প্রক্রিয়া, মানে আপনি এটা মেনে নেন। দেখেন, একজন বাচ্চা যখন আজকে ভূমিষ্ঠ হয়েছে, আপনি যত টাকা পয়সার মালিক হন, যত বড় হসপিটালে নেন, ও কি সাথে সাথে জন্ম হয়ে হাঁটা শুরু করবে? না হবে? না হবে না। তাহলে আপনার ব্রেনটাও তাই, আপনি একদিনে কেন স্বপ্নে রাখতে চাচ্ছেন? এ তো একদিনের ব্যাপার না। এমনি পরিস্থিতি স্যার। দেখেন, হ্যাঁ, তো ডিক্রিজারিতে বিঘ্ন সৃষ্টি করা 21-27 কত বিধি? 98 বিধি। এবং আহ, আহ, এটা মনে রাখবেন, ডিক্রিজারিতে যদি দায়ী বিঘ্ন সৃষ্টি করে তাহলে তার কারাগার হবে, দেওয়ানি কারাগারে পাঠাবে 30 দিন। এটা ডিক্রিজারি করতে গেছে, এখন ফেরদৌস লাঠি সেটা নিয়ে হাজির হয়েছে যে আমার জমি আমি নিলাম করতে দেবো না, আমি মরে যাবো, তবু নিলামে যাইতে দেবো না। তাহলে ফেরদৌসের এই যে বাধা দিল, ফেরদৌসের এই জায়গায় জেল হবে কতদিন? 30 দিন। এই জায়গায় এই সম্পত্তির মূল্য 50 টাকা নাকি 50 টাকার বেশি, এটা অপ্রাসঙ্গিক। বাধা দিলে কতদিন? 30 দিন। এইটুক জানিয়ে রাখেন। বিগত বছর প্রশ্ন দেখেন, ডিক্রিজারি মামলার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী দায়ীকে কতদিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যায়? ধন্যবাদ। আগামীকাল আমরা 22 আদেশ পড়া শুরু করব। আর আগামীকাল আপনাদের পরীক্ষা আছে 1 থেকে 7 আদেশ। আপনাদের বিনীত অনুরোধ, অনেক প্রকারের পদ্ধতি আপনার আছে সামনে, অনেক প্রকারের। কিভাবে পড়তে ইচ্ছা না করলে ভিডিও দেখবেন, ভিডিও দেখতে বই ধরতে মন চাচ্ছে না, পিডিএফটা চালাইয়া দেখবেন। জি, না ও সকালে, জি সকালে আবার 4:30 হাজির হবেন। আগামীকাল সকাল 10টায়। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।